অনেকে শুনছো, অনেকে শুনো নাই। সো আমরা একটু একটু তার কথা শুনবো, ঠিক আছে? আমি 1938 সালের কথা বলতেছি। 1938 সাল। একজন শুটার ছিল, একজন হাঙ্গেরীয় সৈনিক, নাম হচ্ছে ক্যারোলি। সেই সময়কার তৎকালীন সময়ে হাঙ্গেরির সবচেয়ে বেস্ট শুটার, সবচেয়ে বেস্ট শুটার হচ্ছে ক্যারোলি, ঠিক আছে? তো সবাই মোটামুটি এটা হচ্ছে জেনে গেছিল, যেহেতু ক্যারোলি বেস্ট শুটার, যেহেতু সে এত ভালো শুট করতে পারে, 1940 সালের যে অলিম্পিক হবে ইনশাআল্লাহ ক্যারোলি এই এরিয়াতে চ্যাম্পিয়ন হবে। সবার মোটামুটি এরকম ধারণা ছিল যে ক্যারোলি চ্যাম্পিয়ন হবে, সবার মোটামুটি। এখন দুর্ঘটনা এরকম সবকিছু ঠিকঠাক ছিল, ক্যারোলিও প্র্যাকটিস করতেছিল, ঘটনা বাঁধলো অন্য জায়গায়। ঘটনা বাঁধলো 1938 সালে সে যখন প্র্যাকটিস করতেছিল সেই সময় তার ডান হাতে একটা গ্রেনেড ফুটে যায়, এবং এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে তার ডান হাতটা কেটে ফেলে দিতে হয়, ঠিক আছে? এখন মানুষ শুট করে কি দিয়ে? ডান হাত দিয়ে। এখন তার কাছে কি আছে? একটা বাম হাত আছে, যে বাম হাত দিয়ে আমরা একটা লিখাও ঠিকঠাক মতো লিখতে পারি না। বাম হাত দিয়ে আমরা ঠিকঠাক মতো লিখতেও পারি না। এরপরে কি হইলো? সবাই তো ভাবলো যে ক্যারোলি শেষ, ক্যারোলি শেষ, ক্যারোলি শেষ। ক্যারোলি কখনো চিন্তা করে নাই যে আমি শেষ। সে কখনো চিন্তা করে নাই যে আমার কি ছিল বা আমি কি হারাইছি। সে চিন্তা করছে আমার কি আছে এই মুহূর্তে, কি আমার আছে। সে চিন্তা করলো তার একটা বাম হাত আছে। এবার সে গোপনেই প্র্যাকটিস শুরু করলো, গোপনেই প্র্যাকটিস শুরু করলো। 1 মাস হসপিটালাইজড ছিল, হসপিটাল থেকে বের হয়ে এসেই প্র্যাকটিসে যোগ দিল। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। সে কখনো চিন্তা করে নাই যে আমি ডান হাত হারাই ফেলছি, আমার এত সোনালী অতীত ছিল সেগুলো আমি হারাই ফেলছি, আমাকে নতুন ভাবে শুরু করতে হবে। সে বাম হাত দিয়ে শুটিং আবার শুরু করলো। এবং 1 বছর পরে 1939 সাল, 1 বছর পর 1939 সালে হাঙ্গেরিতে যেই ন্যাশনাল লেভেলের যে শুটিং প্রতিযোগিতা হচ্ছিল, সেই শুটিং প্রতিযোগিতায় দেখে হঠাৎ ক্যারোলি আসতেছে, ঠিক আছে? তো সবাই চিন্তা করলো, কি রে ক্যারোলি আসতেছে? ওরা ভাবলো যে উনি তো হচ্ছে যেটা হাত হারাইছে, হয়তো আমাদের খেলা দেখতে আসছে। দিয়ে সবার সাথে আসলো, এসে সবার সাথে কোলাকুলি করতেছে, কি অবস্থা সবার, সবার সাথে একটা ইন্ট্রোডিউস হচ্ছে যে কি অবস্থা। তখন সবাই বললো যে আফসোস, আপনি যদি হাতটা ভালো থাকতো তাহলে আজকে এই জায়গায় আপনি আমাদের সাথে থাকতেন। তো ক্যারোলির রিপ্লাই ছিল এরকম যে তোমরা ভাইবো না আমি তোমাদের খেলা দেখতে আসছি, আমি আসছি তোমাদের সাথে কম্পিট করার জন্য। সো আমার সাথে প্রতিযোগিতা করার জন্য তোমরা প্রস্তুত হও। সবাই তো হেসে দিছে, হাই হাই। এরকম হাসি দিছে যে কেমনে এ ডান হাত নাই বাম হাত দিয়ে কেমনে ইয়া করবে, এটা কি সম্ভব নাকি? অসম্ভব ব্যাপার। তো যথারীতি প্রতিযোগিতা হইল, এবং ফার্স্ট হইল কে? ক্যারোলি। ক্যারোলি তার বাম হাত দিয়েই হাঙ্গেরিতে সেই প্রতিযোগিতায় ফার্স্ট হইল। এখন তার সামনে লক্ষ্য হচ্ছে 1940 সালের অলিম্পিক, 1940-এর অলিম্পিক। এখন যেটা ঘটলো, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, এটা আমরা সবাই জানি, 1939-এ শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক ক্যান্সেল হয়ে গেল। সো ক্যারোলি এখানে প্রথম একটা ধাক্কা খাইলো। এরপরে সে অপেক্ষা করতেছিল, সমস্যা নেই, 1944-এ আরেকটা অলিম্পিক আছে, 1944 আরেকটা অলিম্পিক আছে, ওইখানে দেখা যাবে। 1944 সালে একইভাবে আবারও অলিম্পিক ক্যান্সেল হয়ে গেল, পরপর 2বার ব্যর্থতা। এরপরে 1948 সাল, তার টার্গেট হইলো সমস্যা নাই, 1948 সাল আছে, 1948 সাল আছে। এবং যথারীতি 1948 সালে অলিম্পিক হইল, সে অংশগ্রহণ করলো এবং সে চ্যাম্পিয়ন হইল। একটা মানুষ যার ডান হাত ছিল না, বাম হাত দিয়ে শুটিং করে সে চ্যাম্পিয়ন হইল। এবং 1952 সালে আবার অংশগ্রহণ করলো, আবার সে গোল্ড মেডেল পাইলো, আবার সে চ্যাম্পিয়ন হইল। তাহলে টানা 2বার, পরপর 2বার সে চ্যাম্পিয়ন হইল। তাহলে কথা হচ্ছে সে কেন পারছে? তার পারার পিছনে কারণ কি? তার ছিল ডেডিকেশন, এই কাজের প্রতি তার ডেডিকেশন ছিল, প্লাস কি ছিল? তার দৃঢ় মনোবল ছিল, আমাকে এটা পারতেই হবে। আমি কি হারাইছি সেটা আমার ব্যাপার না, আমার কাছে কি আছে, আমার কাছে যা আছে এটা নিয়েই আমাকে পারতে হবে। তাহলে সে যদি এরকম ডেডিকেশন দেখাইতে পারে, তুমি পারবা কিনা বলো? তোমরা পারবা কিনা বলো? তোমাদের কি এই লেভেলের ডেডিকেশন দেখানো উচিত না? তোমরা এখন অনেকেই চিন্তা করতেছো আমরা তো অনেক সময় হারাই ফেলছি, এখনো যে কয়দিন সময় আছে আমরা কি হারাইছি ওইটা আমাদের চিন্তা করে লাভ নাই। কোন দিন চলে গেছে, কোন দিন হেলায় চলে গেছে, সেগুলো আমাদের চিন্তা করে লাভ নাই। আমাদের চিন্তা করতে হবে এখন আমাদের সামনে 2 মাস সময় আছে।
পুরা ফেব্রুয়ারি, জানুয়ারি মাসের এখনো অর্ধেক, পুরা ফেব্রুয়ারি, পুরা মার্চ মাস পড়ে আছে, কারণ তোমাদের পরীক্ষা যা বুঝতেছি এপ্রিলের আগে সম্ভব না, ঠিক আছে। তো পুরা ফেব্রুয়ারি, পুরা মার্চ পড়ে আছে, জানুয়ারির এখনো অর্ধেক আছে। তাহলে এই সময়ে কেন সম্ভব না? কেন সম্ভব না? তোমাদের কেন ওই লেভেলের ডেডিকেশন থাকবে না? কেন মনে দৃঢ়তা এই লেভেলের থাকবে না যে আমি করবই এটা? এই পথে যখন নামছি তখন এটা আমি নিয়েই যাব, কোনো কথা হবে না। সামনে কি আছে ওগুলো আমরা দেখবো না, আশেপাশে কি আছে ওগুলো আমার তো দেখার দরকার নাই। পারা যাবে কিনা ইনশাল্লাহ? ইনশাল্লাহর স্পিড অনেক কম দেখতেছি, কি ব্যাপার? কি তোমাদের কি কনফিডেন্স নাই নাকি? কনফিডেন্স আসতেছে না? তো এই তো হলো অবস্থা। অনেক সময় পার করে আসছি, অনেক সময় হেলাই পার করে দিছি, অনেক কিছু করছি। এগুলো এখন আমার দেখার দরকার নাই। আমার কাছে এখনো অনেক সময় পড়ে আছে। এই সময়টার আমার সঠিক ব্যবহার করতে হবে। এই সময়ের আমি সঠিক ব্যবহার করতে পারতেছি কিনা আমার এই দিকে নজর দিতে হবে, ঠিক আছে। ইনশাল্লাহ মেডিকেলের ক্যাম্পাসেই জুনিয়র হিসেবে তোমাদেরকে পাবো, তাই না? দুইবার কথা নিছিলাম তোমাদের কাছ থেকে, মনে আছে? দুইবার কথা নিছি যে জুনিয়র হিসেবে দেখতে পাবো কিনা। প্রত্যেকবারই তোমরা কথা দিছো যে ইনশাআল্লাহ। কথা দিছো না সবাই? ওকে, আসো আমরা হচ্ছে লেকচারটা শুরু করব। আমরা একটু দেখবো যে কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন। তো দেখো, কোষ বিভাজনের প্রথমে যদি আমরা শুরুতে আসি তাহলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ করেন? কে প্রত্যক্ষ করেন? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। কোথায় করেন? সামুদ্রিক স্যালামান্ডারে। কোথায় প্রত্যক্ষ করেন? সামুদ্রিক স্যালামান্ডারে, ঠিক আছে। এখন কোষ বিভাজন কয় ধরনের? 3 ধরনের। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখন কথা হচ্ছে তাহলে অ্যামাইটোসিস কি? অ্যামাইটোসিস হচ্ছে এমন একটা কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে যায় না, কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভাজিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। এখানে দেখো কোনো জটিল মাধ্যমিক নাই, সরাসরি এখান থেকে কোষটা লম্বায় বড় হয়েছে, তারপরে নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে গেছে, এই যে দেখো সাইটোপ্লাজমে এই যে কোষ প্রাচীরটা হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, দিয়ে 2টা আলাদা কোষ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোথায় কোথায় দেখা যায়। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোথায় কোথায় দেখা যায়। কোথায়? দেখো কতক ইস্ট অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। কোথায় দেখা যায়? কতক ইস্ট অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। এরপরে দেখো আমাদের ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন আছে এটাও অনেকটা অ্যামাইটোসিসের মতোই, ঠিক আছে। এবং সায়ানো ব্যাকটেরিয়াতেও আমরা অ্যামাইটোসিস দেখি। এইখানে দেখো বিজ্ঞানী স্ট্র্যাস বার্গার বা স্ট্র্যাস বার্জার, ঠিক আছে, যেটাই বলো না কেন একই কথা। বিজ্ঞানী স্ট্র্যাস বার্জার একটা কথা বলছে, সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। কোথা থেকে? অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতি উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এই লাইনটা লাগবে যে স্ট্র্যাসবার্গার কি বলছে বা স্ট্র্যাসবার্জার কি বলছে, ঠিক আছে। এবার আসো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। আমরা আমাদের একটা কথা হচ্ছে আমরা প্রচুর এই চ্যাপ্টারটা অনেক 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 অসংখ্যবার পড়ছি। অসংখ্যবার বলতে কি ক্লাস 6 থেকে একটা করে চ্যাপ্টার ছিল কোষ বিভাজন, যার কারণে এটা নিয়ে আমরা অনেক জানি। তারপরে আমরা আরেকবার শুনবো। আশা করি যদি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু মনোযোগী হও, তাহলে এই 2 ঘন্টা বিফলে যাবে না, ঠিক আছে। পড়ার অনেকাংশই তুমি মাথায় ঢুকায় নিয়ে যাইতে পারবা।
বাসায় বসবা 1 ঘন্টার মধ্যে দেখবা যে 2 ঘন্টা একদম সোললি পড়াশোনা করবা, দেখবা যে পড়া হয়ে গেছে, যদি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এখন দেখো এখানে মাইটোসিসের মধ্যে দুইটা শব্দ আছে, সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। দেখো ক্যারিওকাইনেসিস মেডিকেলে আসছিল 2019-20-এ। না, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। সো কাইনেসিস মানে কি? বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস, সাইটো মানে কি? সাইটোপ্লাজম। কাইনেসিস মানে বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন অবশ্যই। এখন দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়। এখন কথা হচ্ছে মাইটোসিসের আরেকটা নাম কি ছিল? কি ছিল? মাইটোসিসের আরেকটা নাম ছিল সমীকরণিক কোষ বিভাজন। কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন বলার পিছনে কারণ হচ্ছে, সমীকরণিক কোষ বিভাজনের বলার পিছনে কারণ হচ্ছে এ প্রক্রিয়ায় যে অপত্য কোষটা তৈরি হয় তাহা সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন। কার? মাতৃকোষের মতো। একদম হুবহু মাতৃকোষের মতো একটা কোষ উৎপন্ন হয় বলে এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। ঠিক আছে? তাহলে ক্যারিওকাইনেসিস কে দেখতে পায়? দেখো, বিজ্ঞানী স্লাইখার প্রথম ক্যারিওকাইনেসিস দেখতে পায় এবং এর নাম দেয়, মানে নিউক্লিয়াসের বিভাজন দেখতে পায় এবং এটার নাম দেয় ক্যারিওকাইনেসিস। পরে ওয়াল্টার ফ্লেমিং পূর্ণ কোষ বিভাজন দেখে এটাকে মাইটোসিস নাম করছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাইটোসিসের মধ্যে এতক্ষণ যেটা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, কোথায় ঘটে, কোথায় ঘটে। এই তোমাদের হচ্ছে সবকিছু ক্লিয়ার না? বুঝতে পারতেছো তো, তাই না? বইয়ে কি কোনো সমস্যা হচ্ছে? দাগানো বই রিলেটেড কোনো সমস্যা? দু একজন মনে হয় কি বললো। না 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 না, ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, আমারও তো মনে হয় যে ক্লিয়ার থাকার কথা, এটা একদম হচ্ছে লেটেস্ট বই, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তোমরা খালি হচ্ছে পেজগুলা দেখে যাও আর শুনে যাও। বাসায় যেহেতু পড়বাই, অলরেডি এই বইটা একবার পড়ছো, একবার না দুইবার পড়া হয়েছে, এখন আরেকবার পড়বা এই চ্যাপ্টারটাই, এই জায়গাটাই। সো মোটামুটি এখন একটা ধারণা হয়ে গেছে যে কোথায় কি আছে, বা পেজটা দেখলে অ্যাটলিস্ট মোটামুটি মনে মনে পড়ার কথা। এখন দেখো মাইটোসিস কোথায় ঘটে, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, কোথায় ঘটে, কোথায় ঘটে। মাইটোসিস ঘটে দেখো উদ্ভিদের শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে, মানে যেই জায়গাগুলোতে দ্রুত 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 যেখানে বিভাজিত হয় সেই জায়গাগুলোতে মাইটোসিস ঘটে। ঠিক আছে? এখন দেখো হচ্ছে মাইটোসিস আমরা হচ্ছে কোথায় বলছি? উদ্ভিদের শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম এইসব অঞ্চলে, যে জায়গাগুলো খুবই খুবই দ্রুত বিভাজন হওয়ার দরকার আছে সেই জায়গাগুলোতে মাইটোসিস ঘটে। কারণ আমরা জানি আমাদের দেহকোষ উদ্ভিদের তোমার হচ্ছে টেরিডোফাইটা থেকে দেহকোষগুলা কি ডিপ্লয়েড, মানে 2n সংখ্যক। তার মানে 2n যেগুলো আছে সেগুলোতে কি বিভাজন হয়? মাইটোসিস বিভাজন হয়। এটা একদম নর্মাল কথা, অনেক আগে থেকে এটা শুনে আসতেছি। এবার আসো মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য এটা জাস্ট একবার, এর পরে পুরো প্রসেস যখন আমরা পড়বো তারপরে দেখবো মাইটোসিসের বৈশিষ্ট্য আর কিচ্ছু নাই। ঠিক আছে? মাইটোসিসের মধ্যে এর আগে আমরা আসি একটু কোষ চক্র এবং ইন্টারফেস। পুরা মাইটোসিস প্রক্রিয়া যখন পড়বো এরপরে এই বৈশিষ্ট্য পড়ে দেখবা যে এগুলো তো আমি আগে থেকেই জানি, এগুলো তো আমি অলরেডি জানি, তাহলে আর কি। দেখো কোষ চক্রের মধ্যে বিজ্ঞানী কোষ চক্র কে প্রস্তাব করেন? হাওয়ার্ড এবং পেল্ক। কে প্রস্তাব করেন? হাওয়ার্ড এবং পেল্ক কোষ চক্র প্রস্তাব করেন। এবং এই কোষ চক্রর সংজ্ঞাটাতে আমরা কি বলতেছি? যে একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যেটা হয় সেখানে আমরা এটাকে বলতেছি কোষ চক্র। ঠিক আছে? এখন দেখো কিছু কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, কিছু কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত। তাহলে কারা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত? কারা? এই যে দেখো, ভ্রূণ কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষ মেরিস্টেম কোষ। কারণ আমরা জানি ভ্রূণ ভ্রূণ যখন দেখবা যে একটা গাছ কেবল অঙ্কুরিত হয়েছে, একটা বীজ দেখবা রাতে কেবল অঙ্কুরিত হয়েছে, দেখে আসছো সকালে উঠেই দেখবা যে দুইটা পাতা তো গজায় গেছে, মানে কত বড় হয়ে গেছে এক রাতের মধ্যে। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে প্রচন্ড র্যাপিডলি কোষ বিভাজন হয়। ঠিক আছে?
এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের কিছু কিছু কোষ আছে যারা বিভাজিত হয় না, কিছু 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 কোষ আছে যারা বিভাজিত হয় না। এর মধ্যে এখানে উল্লেখ আছে 4টা, আমরা 4টেই পড়বো। এখানে যেহেতু 4টা উল্লেখ আছে সো আমরা 4টেই পড়বো। কি কি দেখো, আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ আর উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। আমাদের পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। কারা কারা বিভাজিত হয় না? পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ মানে আরবিসি, লোহিত রক্তকণিকা। পেশি কোষ, পেশি কোষ বিভাজিত হয় না। স্নায়ু কোষ, নার্ভ কোষ বিভাজিত হয় না। এই জন্য দেখবা যে কেউ যদি ওইভাবে প্যারালাইজড হয়ে যায়, নার্ভ যদি কারো ড্যামেজ হয়, ওই নার্ভ আর ভালো হবে না, তার প্যারালাইসিস আর কখনো ভালো হবে না। ঠিক আছে, উদ্ভিদের স্থায়ী কোষ বিভাজিত হয় না। এটার উপর আমাদের পুরো একটা চ্যাপ্টারই আছে যেখানে আমরা খুব ভালো মতো পড়ে আসি। হ্যাঁ, এরপরে অনেকের কথা হচ্ছে ভাইয়া পেশি কোষ বিভাজিত হয় না, এটা কেমনে বললেন ভাই? আমরা যখন দেখছি যে এই যে যারা জিম টিম করে, যারা ইয়া করে, তাদের মাসল তো অনেক বড় বড়, অনেক সেই মাসল, তাহলে কেমনে হয় যদি বিভাজিত না হয়? ওইখানে কিন্তু পেশি কোষটা বিভাজিত হয় না। ওইখানে যেটা হয় যে পেশি কোষটা হাইপারট্রফিড হয়। হাইপারট্রফিড মানে ফুলে যায়। ঠিক আছে, তোমার মাসল যদি অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত যদি অ্যাক্টিভিটি দেখায়, তাহলে মাসল ফুলে যাবে। ঠিক আছে, সো ওখানে যেটা হয় হাইপারট্রফিড। তবে অতিরিক্ত হাইপারট্রফিও ভালো না। ঠিক আছে, সো অতিরিক্ত যারা একদম মানে খুব মানে মাসল আলা বডি, খুব বেশি হওয়া কিন্তু ভালো না। এবার আসো, আমাদের হচ্ছে ইন্টারফেসে এই যে বিভিন্ন সময়ে যে কাজগুলা, আমাদের ইন্টারফেসে আমাদের হচ্ছে এই যে ইন্টারফেসের বিভিন্ন দশা আছে, এবং এই দশাগুলার মধ্যবর্তী যে সময়গুলো আছে এগুলা একটু লাগবে। ঠিক আছে, এগুলা একটু লাগবে। কেমনে লাগবে দেখো, এই যে সময়গুলা ইন্টারফেস মূলত হচ্ছে কোষচক্রের দুইটা ফেজ, একটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, আর একটা হচ্ছে মাইটোসিস দশা বা বিভাজন দশা। একটা ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস। এখন ইন্টারফেসে মোট সময়ের কত পার্সেন্ট ব্যয় হয়? 90 থেকে 95%। কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 90 থেকে 95। আর বিভাজনের সময় কত পার্সেন্ট সময় ব্যয় হয়? 5 থেকে 10%। 5 থেকে 10%। এবার আসো, ইন্টারফেজের মধ্যে কয়টা ধাপ আছে? 3টা ধাপ, জি1 ধাপ, এস ধাপ আর জি2 ধাপ। মানে জি1 বলতে গ্যাপ 1 দশা, এর মধ্যে সময় কত লাগে? 30 থেকে 40%। এস দশায় সময় কতটুকু লাগে? 30 থেকে 50%। আর জি টু দশাতে সময় কতটুকু লাগে? 10 থেকে 20%। ঠিক আছে, এইগুলা একটু লাগবে। এখন কথা হচ্ছে এই যে কোষ চক্র, আমাদের এই জায়গাতে যদি দেখো যে কোষ চক্র, এই যে কোষ একটা বিভাজিত হচ্ছে, এমনি এমনি কি বিভাজিত হবে? না, না, না। এস মানে কি? এস মানে সিনথেসিস। না, 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 এমনি এমনি তো বিভাজন সম্ভব না। তাহলে বিভাজনের জন্য অবশ্যই উদ্দীপনা দেওয়া লাগবে। তাহলে কে উদ্দীপনা দেয়? দেখো, অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সাইক্লিন সিডিকে যৌগ। অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়? সাইক্লিন সিডিকে যৌগ। তাহলে বাহ্যিক উদ্দীপনা কে দেয়? বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। তাহলে বাহ্যিক উদ্দীপনা কে দেয়? বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, এই পেজেরই শেষের দিকে, একদম শেষের লাইনে দেখো, বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কি করে? এরিথ্রোপোয়েটিন তৈরি করে। ঠিক আছে, এই জন্য দেখবা যাদের কিডনিতে সমস্যা তাদের অনেকেরই দেখবা রক্ত শূন্যতা দেখা যায়। কেন? যাদের কিডনিতে সমস্যা দেখা যায়, ইরিথ্রোপোয়েটিন ঠিকঠাক মতো সিনথেসিস হয় না। আর ইরিথ্রোপোয়েটিন সিনথেসিস না হলে এই যে লোহিত রক্তকণিকাও তৈরি হবে না, যার ফলে কি রক্ত শূন্যতা দেখা যাবে। ঠিক আছে, এই হলো সমস্যা। একটু ইয়ে করো, আমি একটু ইয়ে করার চেষ্টা করতেছি। ওকে, 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাগ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু সেটা হতে চাচ্ছে না। কেন হতে চাচ্ছে না একটু দেখি তো। ইয়া ঢাকাতে হলে ওই যে এভাবে পড়াতে হবে, এখন যেভাবে আছে এভাবেই। আচ্ছা, আচ্ছা, এরকম করতে হবে না। ওকে, আর ফুল জুম করলে ও ঢাকাতে পারবেন না।
কিন্তু ফুল জুম না করলে তো ঠিকঠাক মতো দেখা যাবে না, এটা তো একটা সমস্যা। তোমরা কি বোর্ড হয়ে যাচ্ছ নাকি? বোর্ড হয়ে যাচ্ছ? আমরা কেবল লেকচার শুরু করছি, বোর্ড হয়ে লাভ নাই, এখনো অনেক পথ বাকি পাঞ্জেরি। আসো, এখন দেখো হচ্ছে আমাদের হচ্ছে জি1 দশাতে কি হয়, এস দশাতে কি হয় এবং জি2 দশাতে কি হয়। একটু শর্ট করে একবার একটু দেখার চেষ্টা করব। জি1 দশায় কয়টা কাজ হয়? মেনলি 3টা কাজ হয়, ঠিক আছে। কি কি কাজ হয় দেখো। জি1 দশাতে প্রথমে উদ্দীপনা তৈরির জন্য এই যে সাইক্লিন সিডিকে তৈরি হবে। প্রথমে কি তৈরি হবে? অভ্যন্তরীণ উদ্দীপনার জন্য সাইক্লিন সিডিকে তৈরি হবে। এরপরে কি হবে? এরপরের কথা হচ্ছে দেখো আমাদের এর পরবর্তী ফেজে ডিএনএ রেপ্লিকেশন হবে, এই ঘটনা ঘটবে। এই জন্য যে প্রোটিন, ডিএনএ, আরএনএ লাগবে, এগুলা তৈরির জন্য সকল উপাদান এখানে তৈরি হবে, ঠিক আছে। এরপরে আসো এস দশা। এস দশাতে কি হয়? এস দশাতে ভাইয়া একটাই কাজ কি? ডিএনএ রেপ্লিকেশন করা। এই একটাই কাজ হবে এস দশাতে। জি2 দশাতে কি কাজ হয়? জি2 দশাতে দেখো আমাদের মাইক্রোটিউবুস গঠনকারী পদার্থগুলো সংশ্লেষণ হয় এবং প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। এই দশায় প্রয়োজনীয় এটিপি তৈরি হয় এবং মাইক্রোটিউবুস গঠনের জন্য যে উপাদানগুলো লাগে সেগুলা সংশ্লেষিত হয়। এবার দেখো জীব জীবনে ইন্টারফেসের গুরুত্ব ঠিক উপরে যেগুলা পড়ে আসলাম, যে 3-4-5-6টা কাজের কথা বলছি, সেই কাজগুলো এখানে ইন ডিটেলসে লেখা আছে। সো আশা করি এটাতে সমস্যা হবে না। এবার আসো এম ফেজ বা মাইটোটিক ফেজ, বিভাজন ফেজ। বিভাজন ফেজে কি হয় দেখো। কোষ বিভাজনের মোট সময়ের মাত্র কত পার্সেন্ট মাইটোটিক ফেজের জন্য থাকে? 5 থেকে 10 ভাগ সময়। তো এখানে দেখো যেহেতু বিভাজনের জন্য খুবই 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 কম সময় লাগে, তাহলে স্তন্যপায়ীদের মাইটোটিক দশায় কতক্ষণ সময় ব্যয় হয় দেখো? 1 থেকে মাত্র 1.5 ঘন্টা স্থায়ী হয়। স্তন্যপায়ীদের কোষচক্র কতক্ষণ স্থায়ী হয়? 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে। এবার আসে একটা একটা হচ্ছে পার্থক্য আছে ইন্টারফেজ এবং এম ফেজের মধ্যে। এই পার্থক্যটা একবার বাসায় দেখলে এতক্ষণ যা পড়ছি এগুলাই লেখা আছে, ঠিক আছে। এবার আসো ক্যারিওকাইনেসিস। ক্যারিও মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে কয়টা ফেজে ভাগ করা হয়? 5টা উপপর্যায়ে ভাগ করা হয়। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইখানে আমাদের কিছু সমস্যা আছে, এইখানে আমাদের বেশ ভালো সমস্যা আছে। ওই সমস্যা আমরা এখানেই সমাধান করে দিব। দেখো প্রোফেজে কি হয়? প্রোফেজে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি শুরু হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়, ঠিক আছে। পানি বিয়োজন হয়, এবং যেহেতু পানি বিয়োজন হয় এগুলো ক্রমাগত খাটো এবং মোটা হওয়া শুরু হয়। সেটা কোথায়? প্রোফেজে, ঠিক আছে। তাহলে প্রো মেটাফেজে এসে কি হয়? এই প্রো মেটাফেজে আমি একদম তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের কমন একটা সমস্যা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস কোথায় বিলুপ্ত হয়। তোমরা হচ্ছে এই যে দেখো হচ্ছে মেটাফেজ দাগানো ভাইয়া মেটাফেজ হবে, কিন্তু আমাদের নতুন বইয়ে তো প্রো মেটাফেজ আছে। এখন এটা আমরা মানতে চাই না যে কিভাবে প্রো মেটাফেজ আছে। শোনো, যে এইটা একবার মেডিকেলে কোশ্চেন আসছিল, যখন এই কোশ্চেনটা আসছিল তখন অনেক বছর আগে কোশ্চেন আসছিল, এবং সেই সময় আমাদের বইয়ে প্রো মেটাফেজ আলাদা কোনো ফেজ ছিলই না। তখন 4টা ফেজ ছিল: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন দেখো আমি তোমাকে দেখাচ্ছি প্রো মেটাফেজের একদম লাস্টের লাইনটা দেখো তো। এ পর্যায়ে প্রথম দিকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে। দেখো, এ পর্যায়ে প্রথম দিকে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং আলটিমেটলি একসময় বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রো মেটাফেজ অবস্থায় যদি নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, তাহলে মেটাফেজ পর্যায়ে কি নিউক্লিয়ার এনভেলপ দেখা যাবে? অবশ্যই যাবে না, কারণ প্রো মেটাফেজ পর্যায়ে তো অলরেডি বিলুপ্ত হয়ে গেছেই। এই কথাটাই দেখো এইখানে লেখা আছে, এই যে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে। যেহেতু প্রো মেটাফেজ পর্যায়ে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে মেটাফেজ পর্যায়ে তো বিলুপ্ত অবস্থাতেই থাকবে, ঠিক আছে। তো আশা করি এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। এবার দেখো প্রোমেটাফেজ পর্যায়ে কয়েকটা ঘটনা আছে। এই যে স্প্রিন্ডল ফাইবার তৈরি হয়, এবং স্প্রিন্ডল ফাইবারে যখন ক্রোমোজোমগুলো যুক্ত হয় তখন একটু আন্দোলন সৃষ্টি হয়। এই আন্দোলনকে আমরা কি বলি? ক্রোমোজোমীয় নৃত্য। কি বলা হয়? ক্রোমোজোমীয় নৃত্য, ঠিক আছে। আর যে স্প্রিন্ডল যন্ত্রগুলোর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাকে কি বলা হয়? ট্র্যাকশন ফাইবার। কি বলা হয়? ট্র্যাকশন ফাইবার। এবার স্প্রিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকর মোটর প্রোটিনে সংযুক্ত। এই যে এখানে মেটাফেজের
খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে মেটাকাইনেসিস। কি হয়? মেটাকাইনেসিস। কারণ মেটাফেজ পর্যায়ে নিউক্লিয়ার এই ক্রোমোজোমগুলো কোথায় বিন্যস্ত হয়? একদম মাঝামাঝি। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কোথায় থাকে? একদম মাঝামাঝি। এই যে এখানে যদি আমরা মেটাফেজের চিত্রটা দেখি তাহলে দেখব ক্রোমোজোমগুলো একদম মাঝামাঝি, মানে বিষুবীয় অঞ্চলে আছে। এটাকে কি বলা হয়? মেটাকাইনেসিস। কি বলা হয়? মেটাকাইনেসিস। ঠিক আছে? এরপরে কথা হচ্ছে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং সবচেয়ে বেশি মোটা দেখা যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং সবচেয়ে বেশি মোটা দেখা যায়। এই যেহেতু খাটো এবং মোটা হচ্ছে, এটার জন্য দায়ী হচ্ছে সুপার কয়েলিং। কেন? কারণ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো পেঁচাইতে একদম খাটো এবং মোটা হয়। এই যে পেঁচানো, এত বেশি পেঁচায় যার কারণে এটাকে বলা হয় সুপার কয়েলিং। কি বলা হয়? সুপার কয়েলিং। আমি শুধু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাচ্ছি, পর্যায়ে কি কি হয় ইন ডিটেলস আমি বলতেছি না। ঠিক আছে? ইন ডিটেলস যদি কারো হচ্ছে লাগে বা মনে হয় যে ভাইয়া এরকম ইয়া করতেছে কেন, তাহলে তোমাদের গ্রুপে সুন্দর করে ভিডিওটা দেওয়া আছে, B6 এর ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ, ওইখানে ভিডিওটা একবার দেখে নিবা কষ্ট করে। ঠিক আছে? এবার আসো অ্যানাফেজ পর্যায়ে। অ্যানাফেজ পর্যায়ে যেটা বুঝবা, যে পর্যায়ে যে সেন্ট্রোমিয়ার গুলা বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম গুলা দুইটা ক্রোমোজোম হয়ে যায় এবং এক একটা ক্রোমোজোমের আকৃতি কেমন থাকে? VLIJ এর মতো। যদি ভি হয় সেটা মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই হলে টেলোসেন্ট্রিক। ঠিক আছে? ঠিক আছে? টেলোফেজ। টেলোফেজ পর্যায়ে কি হয়? মেটাফেজ পর্যায়ে যা হয়েছে ঠিক তার সরি, প্রোফেজ পর্যায়ে যা হয়েছে ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে। তাহলে তার বিপরীত ঘটনা কেমন? এই পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো এবং এই পর্যায়ে আবার পানির যোজন ঘটা শুরু হবে। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস আবার পুনরায় যুক্ত হওয়া শুরু হবে। এগুলো আবার আবার উদ্ভূত হবে এবং নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এগুলো আবার আসবে এবং এসে সুন্দর করে একটা নিউক্লিয়াস গঠন করবে, একটা প্রকৃত নিউক্লিয়াস গঠন করবে এবং এ পর্যায়ে শেষের দিকে কি হবে? সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কেমনে ঘটে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে হচ্ছে কোষ প্লেট গঠনের মাধ্যমে। কেমনে ঘটে? কোষ প্লেট গঠনের মাধ্যমে। ঠিক আছে? এই মাঝখান বরাবর কোষ প্লেট তৈরি করে এখান থেকে আলটিমেটলি পরবর্তীতে এটাই কোষ প্রাচীর হয়ে যায়। ঠিক আছে? এবার দেখো কোনো কারণে যদি সাইটোকাইনেসিস না ঘটে, কোনো কারণে যদি সাইটোকাইনেসিস না ঘটে, তাহলে কি হবে? সাইটোকাইনেসিস না ঘটলে একটা কোষ, ধরো এই জিনিসটা আমরা একটু দেখি, ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এবার যদি সাইটোকাইনেসিস না ঘটতো তাহলে মাঝখানে ব্যারিয়ার থাকতো না, তাহলে কোষ একটা, নিউক্লিয়াস কয়টা? দুইটা। পরে আবার যদি বিভাজিত হইতো, কোষ একটা, নিউক্লিয়াস হচ্ছে চারটা। এভাবে কোষ একটা থাকতো কিন্তু অসংখ্য নিউক্লিয়াস থাকতো। এই অবস্থাকে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। উদাহরণ কি? ডাবের পানি। উদাহরণ কি? ডাবের পানি। আর এই ধরনের কোষকে কি বলা হয়? যদি সেটা উদ্ভিদ কোষ হয় সেটাকে বলা হয় সিনোসাইটিক, যদি সেটা প্রাণীর কোষ হয় তখন সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। যদি উদ্ভিদ কোষ হয় তখন সেটাকে বলা হয় সিনোসাইটিক, যদি প্রাণী কোষ হয় তখন সেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। ঠিক আছে? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য জাস্ট একবার দেখে নিবা, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এবার আসো মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা। ঠিক আছে? এখন মাইটোসিসের গুরুত্বের মধ্যে আমি সবগুলা পারি, কিন্তু সমস্যা সৃষ্টি হয় এইখানে, এই যে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে? জননাঙ্গ বলতে কি বোঝায়? জননাঙ্গ হচ্ছে জননের জন্য যেই অঙ্গটা ব্যবহৃত হয়। ঠিক আছে? আমাদের দেহের প্রত্যেকটা স্পেসিফিক কাজের জন্য কোনো না কোনো অঙ্গ আছে। তাহলে জনন কাজের জন্য কোনো একটা অঙ্গ আছে, পুরুষের একটা ডেফিনিট অঙ্গ আছে, মহিলাদের একটা অঙ্গ আছে, এটাকে বলা হয় জননাঙ্গ। তাহলে জননাঙ্গ যেহেতু দেহেরই একটা অংশ, তাহলে অবশ্যই সেটা মাইটোসিসের মাধ্যমে হবে। ঠিক আছে? তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষটাকে, জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তো শুক্রাণু এবং ডিম্বাণু অলরেডি হচ্ছে হ্যাপ্লয়েড, মানে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটার মাইটোসিস ছাড়া আর কোনো গতি নাই, কারণ মাইটোসিস না হয়ে যদি মিওসিস হইতো তাহলে পরবর্তী কোষে N/2 হয়ে যেত, তারপরের কোষে N/4 হইতো, মানে একসময় ক্রোমোজোমই খুঁজে পাওয়া যাইতো না। ঠিক আছে? সো এরকম ঘটনা হলে তো আমাদের আর অস্তিত্ব থাকতো না। ঠিক আছে? দেখা যাইতো আমাদের মাথা আছে পা নাই, পা আছে মাথা নাই, হাত নাই। ঠিক আছে? মুখ আছে নাক নাই। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের এরকম হয় না। এবার আসো অনিয়ন্ত্রিত মাইটোসিস। কোনো কারণে যদি মাইটোসিস, কোনো কারণে যদি মাইটোসিস অনিয়ন্ত্রিত হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়?
ক্যান্সার বা টিউমার, ঠিক আছে। তো কোষ এই যে বিভাজন, কোষের টেন্ডেন্সি থাকে নর্মালি বিভাজিত হতে থাকবে, কিন্তু কিন্তু কিছু বান্দা আছে যারা কোষকে বিভাজনের হাত থেকে রক্ষা করে, বিভাজন হইতে দেয় না, এই থাম, এখন বিভাজিত হওয়া যাবে না। তাহলে কি এটা? এই যে P53 নামক প্রোটিন বলে তোর বিভাজন হওয়ার দরকার নাই, আমি যখন বলবো তখন তুই বিভাজিত হবি, ঠিক আছে। তাহলে যখন কোনো কারণে যদি P53 নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? কোষ আর বিভাজনে বাধা দেওয়ার কেউ নাই, ইয়াহু, এখন আমি খালি বিভাজিত হব, কে আটকায় আমাকে, ঠিক আছে। তো এইভাবে বিভাজন হলে আলটিমেটলি কি করে? ক্যান্সার তৈরি করে, একটা কোষের মানে অসংখ্য কোষের একটা গুচ্ছ তৈরি করে, যার কারণে ওই জায়গাটা ফুলে যায়, যেটাকে আমরা টিউমার হিসেবে দেখি, ঠিক আছে। তাহলে এই কোষচক্র বিনষ্টকারী জিনটার নাম কি? অনকোজিন। আর ক্যান্সার সৃষ্টি করে যেগুলো উৎসাহিত করে সেগুলোকে বলা হয় মিউটাজেন। আর মিউটাজেনিক পদার্থ কিন্তু কার্সিনোজেনিক, মানে মিউটাজেন্স আর হচ্ছে কার্সিনোজেনিক সেম জিনিস, ঠিক আছে। আসিলের জিনিসটা আলাদা। আর যদি কোনো কারণে টিউমার ছড়িয়ে পড়ে সারা দেহে, ধরো তোমার টিউমার হয়েছে ধরো হাতে, ঠিক আছে, এবং এই হাত থেকে দেখা গেল আস্তে আস্তে পুরো শরীর ছড়ায় গেল, তখন এটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। এবার আসো কোষের মৃত্যু হয়। দেখো এই জায়গাটা থেকে দুইবার কোশ্চেন আসে, মেডিকেলে হচ্ছে 17-18-তে আসে, ডেন্টালে আসে 19-20-এ। চিন্তা করো তাহলে টপিকটা কত 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 বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোষের মৃত্যু হয় দুই ভাবে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রো শব্দের সাথে কেমন পুষ্টি পুষ্টি একটা ভাব আছে না? তার মানে যদি কোনো কারণে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে মৃত্যু হয় তখন এটাকে বলি আমরা নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কখন বলি? যখন জেনেটিক্যালি একটা নিয়ন্ত্রিত মৃত্যু হয়। ধরো একটা কোষ একটা সময় আমার দেহে দরকার ছিল, এখন দরকার নাই, যা ভাগ, ঠিক আছে, এখন দরকার নাই, তুই সর, ঠিক আছে। তো দেহের যখন দরকার লাগে না তখন দেহ নিজেই ওটাকে মেরে ফেলে, তার হচ্ছে জেনেটিক কন্ট্রোল দ্বারা, জেনেটিক্যালি সিস্টেম দ্বারা। তো যখন ওইটা দ্বারাই মেরে ফেলে তখন এটাকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। মাইটোটিক ইন্ডেক্স, দেখো মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে অ্যাট এ টাইম তোমার দেহে কতগুলা কোষ আছে এবং এই কোষের মধ্যে যতগুলা বিভাজনরত আছে এটার অনুপাত। দেখো মাইটোসিসরত কোষ সংখ্যা মোট কোষ সংখ্যা, ধরো তোমার দেহে 100টা কোষ আছে, এর মধ্যে এই মুহূর্তে বিভাজনের মতো বিভাজিত হচ্ছে কোষ হচ্ছে 5টা, তাহলে মাইটোটিক ইন্ডেক্স হবে 5/100, ঠিক আছে। এবং এটার গুরুত্ব আছে, দেখো এমআই বলে দেয়, মাইটোটিক ইন্ডেক্স বলে দেয় যে এটি দ্রুত বর্ধনশীল টিউমার, মানে টিউমারটা কত দ্রুত বর্ধনশীল। যদি উচ্চ এমআই হয় তার মানে কোষ দ্রুত বিভাজিত হচ্ছে। আসো মিওসিস, মিওসিস 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 বা হ্রাসমূলক কোষ বিভাজন, মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখন দেখো মিওসিসের কেন বলা হয় আরেকটা নাম কি? হ্রাসমূলক কোষ বিভাজন। তার মানে কি হয়? এই পর্যায়ে নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়, ঠিক আছে। যেহেতু ক্রোমোজোম একবার বিভাজিত হয় সেহেতু অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই কারণে এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোথায় ঘটে মিওসিস, কোথায় ঘটে? কোথায় ঘটে মিওসিস? দেখো মিওসিস ঘটে নিম্ন শ্রেণীর, আচ্ছা আমরা নিম্ন শ্রেণী পরে যাই, আগে উচ্চ শ্রেণী দেখি। উচ্চ শ্রেণীর জীবে কোথায় ঘটে? ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে নিষেকের পূর্বে জনন মাতৃকোষ। কারণ আমরা খুব ভালো মতো জানি আমাদের জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, তাই না? জনন মাতৃকোষে ঘটে। আর নিম্ন শ্রেণীর যেদের যারা, তাদের কি হয়? জাইগোট। তাদের যখন জাইগোট গঠন হয়, জাইগোট তো ডিপ্লয়েড, এখন এদের দেহকোষ তো হ্যাপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার উপায় কি? মায়োসিস করতে হবে। সো নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে দেখা যায় যখন জাইগোট গঠন হয়, জাইগোটের পরের বিভাজনটাই মায়োসিস হয়ে যায়, দিয়ে আবার দেহকোষ হ্যাপ্লয়েড হয়ে যায়। মানে তাদের পুরা জীবনচক্র হ্যাপ্লয়েড, শুধুমাত্র যখন জাইগোট অবস্থায় থাকে তখন তাদের জীবনচক্রটা ডিপ্লয়েড। আশা করি বুঝতে পারছো মায়োসিসের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এবার দেখো মায়োসিস যেহেতু নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়, এই জন্য মায়োসিস প্রক্রিয়ায় প্রথমবার বিভাজনকে বলা হয় মায়োসিস 1 এবং দ্বিতীয়বার বিভাজনকে বলা হয় মায়োসিস 2। কি বলা হয়? মায়োসিস 2। এবার আমাদের যেটা পড়তে হবে মায়োসিস 1, মায়োসিস 1 এরও শুধু প্রোফেসটা পড়তে হবে, মায়োসিস 1 এরও শুধুমাত্র কি পড়তে হবে? প্রোফেস। তাহলে প্রোফেস 1 দেখো এটা হচ্ছে অনেক দীর্ঘ হয়, প্রোফেস 1 পর্যায়টি সবচেয়ে দীর্ঘ পর্যায়। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন পর্যায়টা সবচেয়ে দীর্ঘ পর্যায়, কোষ বিভাজনের মধ্যে কোন পর্যায় সবচেয়ে দীর্ঘ পর্যায়, একটু লিখে কমেন্ট করে জানাও তো, কমেন্ট অথবা চ্যাটে একটু লিখে জানাও তো তোমরা, দেখি কোন কি অবস্থা তোমাদের, কোনটা সবচেয়ে দীর্ঘ পর্যায়? প্রোফেজ। প্রোফেজ 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 প্রোফেজ, গুড। এখন আমাদের যেটা পড়তে হবে প্রোফেজের মধ্যে
প্রোফেজ 1 এর ধাপগুলো পড়তে হবে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমি এটা হচ্ছে একটা গল্প, সুন্দর একটা গল্প দিয়ে মনে রাখবো। মনে করো একটা ছেলে একটা মেয়েকে দেখতে যাচ্ছে তাদের একটা ফর্মাল রিলেশনশিপ শুরু করার জন্য। যদিও গল্পটা আমি আগে বলেছিলাম, আরেকবার বলি। তাহলে ফর্মাল একটা রিলেশনশিপ শুরু করতে যাচ্ছে, একটা ছেলে মেয়েকে দেখতে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? এই যে দেখো, ফুলের বুকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ফুল নিয়ে যাচ্ছে। তো ফুল নিয়ে যাওয়ার পরে যদি তাদের দুইজনের পছন্দ হয়ে যায়, তখন তারা কি হবে? তারা বিয়ে করবে। তো দুইজনের একে অপরের প্রতি পছন্দ হয়ে গেছে, সো তাদের পিতামাতা তাদের বিয়ে দিয়ে দিয়েছে। সো বিয়ে দিয়েছে মানে কি? তারা জোড়া হয়েছে। সো এই জোড়াকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। জোড়টাকে কি বলা হয়? বাইভ্যালেন্ট। কি প্রক্রিয়ায়? তাদের এই বিয়ের প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? সিনাপসিস। মানে বিয়ের মাধ্যমে জোড়া লাগছে, মানে সিনাপসিস প্রক্রিয়ায় তারা বাইভ্যালেন্ট গঠন করছে, ঠিক আছে। এরপরে কি হয়েছে? তাদের বাচ্চা কাচ্চা হয়েছে। ধরো একেবারে 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 গল্পটা মানে বাচ্চা হচ্ছে দুইজন ছিল, একেবারে ডাবল বেবি হয়েছে, দিয়ে 4 জন হয়ে গেছে, ঠিক আছে। তো এই 4 জনের অবস্থাকে বলা হয় টেট্রাড। টেট্রাড, ঠিক আছে। এখন দেখো এই যে এত বাচ্চা কাচ্চা হয়েছে, মানে এত, তার মানে তাদের দুইজনের মধ্যে অনেক মানে ভাবের অনেক আদান প্রদান হয়েছে না? অনেক মনের কত আদান প্রদান হয়েছে। সো এই আদান প্রদান হয়েছে মানে নিজেদের একে অপরের অংশের বিনিময় হয়েছে। সো এইটাকে আমরা কি বলি? এই ঘটনাটাকে ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে? প্যাকাইটিনে। কোথায় ঘটে ক্রসিং ওভার? প্যাকাইটিনে, ঠিক আছে। কিভাবে ঘটে? এই যে এক্স আকৃতির কায়াজমাটা সৃষ্টির মাধ্যমে। এক্স আকৃতির কায়াজমা সৃষ্টির মাধ্যমে ক্রসিং ওভার ঘটে, ঠিক আছে। এরপরে কি হয়? এরপরে কথা হচ্ছে সুখের সংসার আর সুখের নাই। এবার মনে হচ্ছে আমরা আর একসাথে থাকবো না, তুই দূরে যা, ঠিক আছে, তুই দূরে যা। দূরে যা, তো দূরে চলে গেছে একজন, একজন বাপের বাসায়, আরেকজনও বাপের বাসায়, ছেলে ছেলের বাসায়, মেয়ে মেয়ের বাসায়। তার মানে কি? প্রান্তীয়করণ, দুইজন দুই প্রান্তে প্রান্তীয়করণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো প্রান্তীয়করণে যদি হচ্ছে দুই বা ততোধিক বাহু একসঙ্গে থাকে, তাহলে কোণ হবে 90 ডিগ্রি। আর একটি মাত্র কায়াজমা থাকলে কোণ হবে 180 ডিগ্রি। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। ভাই আপনার বিয়া হয়েছে? বিয়া হয় নাই, আমি এখন অনেক ছোট। ডায়াকাইনেসিস, তাহলে ডায়াকাইনেসিসে কি হবে? এরপরে তাদের আর কোনোভাবে মিলন ইয়া হচ্ছে না, সম্ভব না, বনিবনা হচ্ছে না, ডিভোর্স। ডিভোর্সে দুইজন আলাদা হয়ে চলে গেছে, যা তুই তোর তোর মতো থাক, আমি আমার মতো দুনিয়া গঠন করতেছি, ঠিক আছে। আর বাচ্চাগুলোর কিছু একটা হয়েছে, ওসব আমরা পরে যাই। এবার আসো মেটাফেজ 1, অ্যানাফেজ 1, এই যেগুলো আছে এগুলো আর পড়া লাগবে না। কারণ এই মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এবং মায়োসিস 2 পুরোটা সম্পূর্ণ 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 মাইটোসিস যেরকম পড়ছি সেম, একদম সেম কথা, একদম সেম কথা, ঠিক আছে। সো যেহেতু সেম কথা, যেহেতু সেম কথা, সো এগুলো পড়া লাগবে না, প্রশ্ন আসলে ওইগুলা থেকে হবে, ঠিক আছে। সো এগুলো আর পড়া লাগবে না। আমি যেটা দেখবো শুধুমাত্র মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্বের মধ্যে দেখো একটা কথা আছে যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের সংখ্যা কত? ধ্রুব রাখা। দেখবা মায়োসিসে আছে ধ্রুব রাখা, আর মায়োসিসে আছে ধ্রুব রাখা, আর মাইটোসিসে আছে সমতা রক্ষা করা। ক্রোমোজোমের সমতা রক্ষা করা। মনে রাখবা যে মাইটোসিস শব্দটা বড়, সমতা শব্দটাও বড়। মায়োসিস শব্দটা বড়, সমতা শব্দটাও বড়, ঠিক আছে। আর মিওসিস শব্দটা ছোট, ধ্রুব শব্দটাও ছোট। এই কারণে মিওসিসে ধ্রুব দাগাবা, মাইটোসিসে সমতা দাগাবা। এটা জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। ক্রসিং ওভার, এই যে দ্য লাস্ট টপিক, ক্রসিং ওভার খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্রসিং ওভার কি? এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়। ওই যে বিয়ের পরে এই যে প্যাকাইটিন দশায় তাদের বাচ্চা কাচ্চা হলো, ভাবের আদান প্রদান হয়েছে। কে এটা দেখতে পাইছে? থমাস হান্ট মর্গান। কোথায়? ভুট্টা উদ্ভিদে, ঠিক আছে। এজন্য তাকে আবার 1933 সালে নোবেলও দেওয়া হয়েছে, ঠিক আছে। বুঝতে পারছো কি কাহিনী? এখন ক্রসিং ওভারে দেখো দুইটা 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 ইয়া আছে তোমার হচ্ছে কৌশলের মধ্যে দুইটা এনজাইমের নাম আছে। দেখো দুইটি নন সিস্টার ক্রোমাটিড ভেঙে যায় কিসের মাধ্যমে? এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে। ভেঙে যায় কিসের মাধ্যমে? এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, ঠিক আছে। আর জোড়া লাগে কিসের মাধ্যমে? লাইগেজ এনজাইমের মাধ্যমে। প্রথমে তো ভাঙে, তারপরে তো জোড়া লাগে, তাই না? তো ভাঙে এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, জোড়া লাগে লাইগেজ এনজাইমের মাধ্যমে। ক্রসিং ওভারের তাৎপর্য পড়বা পড়বা পড়বা, রিডিং দিবা, খুব গুরুত্বপূর্ণ মোটামুটি। এখানে যেটা আসে এই যে ক্রোমোজোম ম্যাপিং, জিন ম্যাপিং, এই জিনিসগুলো আমরা বুঝি না। তো এগুলা 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 কি? তার মানে মানে ধ্রুব রাখা, ক্রোমোজোম ম্যাপিং, জিন ম্যাপিং, এগুলাকে কি বলা হয়? দেখো একটা ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে না? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন থাকে না? তাহলে কোথায় কোন জিনটা আছে, একটা জিন থেকে আরেকটা জিনের দূরত্ব কতটুকু, এগুলা যেভাবে নির্ণয় করা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্রোমোজোম ম্যাপিং বা জিন ম্যাপিং বা জেনেটিক ম্যাচিং, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না হলেও কিছু করার নাই, চ্যাপ্টার শেষ। আমরা উদ্ভিদ প্রজননটা আগে পড়বো না, আমরা আগে পড়বো শৈবাল্য এবং ছত্রাক।
আমরা হচ্ছে শৈবাল ছত্রাক পড়বো, ঠিক আছে? আমরা অনেকক্ষণ সময় খেয়ে ফেলেছি। সমস্যা নাই, সমস্যা নেই। কথা হচ্ছে আপনাদের যদি নেচার রিলেটেড কোনো সমস্যা হয়, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় যে আমরা যদি বুঝতে না পারি, হ্যাঁ, যে এরকম যে এই প্রশ্নটা হয়তো ভাই অনেক দ্রুত বলে গেল, আমি বুঝতে পারতেছি না, তাহলে কোথায় প্রশ্ন করবেন? প্যানেলিস্টে, ওই যে Q&A বক্সে প্রশ্ন করবেন। আজকে কিন্তু ওই বিশেষ প্যানেলিস্ট আছে, ঠিক আছে? একজন বিশেষ প্যানেলিস্ট আপনাদের ফেসবুকে প্রচুর রিপ্লাই দেয়, অনেক কষ্ট করে। আবিদ মাহমুদ ভাই আপনাদের প্যানেলিস্ট আছে, ঠিক আছে? সো আশা করি আপনাদের সমস্যা হবে না, ভাই অনেক কষ্ট করে তার মূল্যবান রিপ্লে গুলো আপনাদেরকে দিয়ে দিবে। আর সমস্যা হচ্ছে আপনারা অনেক প্রশ্ন করতেছেন, কিন্তু প্যানেলিস্ট এত প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না, এই জন্য হয়তো দুই একজন কোশ্চেনে রিপ্লে পাইতে না, মানে পাইতে দেরি হইতে পারে। যদি না পান তাহলে হচ্ছে গ্রুপে কোশ্চেন করবেন, যখন ওই ভিডিওটাই বা এটার হচ্ছে গ্রুপে কোশ্চেন করে ফেলবেন, এইখানে যেটা হচ্ছে লাইভ হচ্ছে ওইখানে কোশ্চেন করে ফেললেও পরে রিপ্লে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই হলো অবস্থা। তাহলে তাহলে আমরা শৈবাল ছত্রাক শুরু করব। এখন কথা হচ্ছে, দেখো আমি হচ্ছে তোমাদেরকে শৈবাল ছত্রাক পড়াইছিলাম, খুব মানে মোটামুটি আমি হচ্ছে ইজি করে দেওয়ার চেষ্টা করছিলাম না। আমার প্রচেষ্টা কি সার্থক হয়েছিল? তোমাদের কি শৈবাল ছত্রাক পড়াটা একটু সোজা হয়েছিল? শৈবাল ছত্রাক কি এখনো আগের মতো কঠিন লাগে, নাকি এখন একটু সোজা লাগে, নাকি আগের চেয়ে আরো বেশি কঠিন লাগে? যে ভাই আপনি আরো বেশি প্যাঁচ লাগাই দিচ্ছেন, আগে সোজা ছিল, আপনি এটা কি করছেন এসে? এখন অনেক সোজা লাগার কথা, অনেকে লাগে না। মানে যাদের এখনো সোজা লাগে না, তাদের জন্য তাদের জন্যই আসলে আরেকবার ক্লাস। আর যাদের সোজা লাগে তাদের জন্য ক্লাস। তো তারা আজকেই মুখস্থ করে ফেলবে আর কি। তাদের যেটুকু মানে মুখস্থ কম আছে বা যেটুকুই আছে ওইটুকুও হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো দা শৈবাল শৈবাল আলোচনা করার আগে নো 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 নো, শৈবাল আলোচনা করা উচিত। আসলে দেখো, আমরা হচ্ছে শৈবালটা পড়ে ফেলি। শৈবালের বিভিন্ন ধরনের শৈবাল আছে। শৈবালগুলা কি? পাথরের গায়ে যে শৈবালগুলো জন্মায় সেগুলো হচ্ছে লিথোফাইট। যেগুলো ভাসমান শৈবাল সেগুলোকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। যেগুলো অন্য শৈবালের গায়ে জন্মায় সেগুলো এপিফাইট। যেগুলো টিস্যুর অভ্যন্তরে জন্মায় সেগুলো এন্ডোফাইট। শৈবাল বিষয়ে স্টাডি করাকে কি বলা হয়? ফাইকোলজি। এটার আরেকটা নাম আছে অ্যালগোলজি, ঠিক আছে? শৈবালের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এখানে জাস্ট একবার পড়বা যে শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক, ঠিক আছে? এককোষী বা বহুকোষী দুই ধরনেরই হতে পারে। শৈবালের দেহ হচ্ছে থ্যালয়েড। শৈবালের দেহ যেহেতু থ্যালয়েড, তো শৈবালকে দেহে মূল কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না, ঠিক আছে? মূল কাণ্ড পাতায় প্রথম কোথায় ভাগ করা যায় বলো তো? এটা বলতে পারলে তোমাদের জন্য পুরস্কার আছে। প্রথম প্রথম কাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? হাই হাই, এ তো ঝড় উঠে গেছে। টেরিস কে এই ছাইকাস কে দেখছে টেরিস, মানে টেরিডোফাইটা বা টেরিসকে সর্বপ্রথম মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়। তাহলে টেরিসের আগ পর্যন্ত যারা ছিল সবাই, কাউকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, সবাই হচ্ছে থ্যালয়েড। সবাইকে থ্যালয়েড মানে থালার মতো দেখতে, ঠিক আছে? থালার মতো দেখতে, ঠিক আছে? সবাই পারছো। এখন পুরস্কার নিবা, তাই না? পুরস্কার এখন আসলে আসলে বালতি ভর্তি ভালোবাসা দেওয়া ছাড়া আর কোনো পুরস্কার আপাতত দেওয়া যাচ্ছে না। তবে যদি এখন তুই বিশেষ প্রয়োজনে পুরস্কার নিতেই হয়, তাহলে ব্রাঞ্চে এসে আমার কথা বলে পুরস্কারটা নিয়ে যাও। প্রত্যেক বছর অফলাইনে তো তোমাদের প্রচুর প্রচুর পুরস্কার দেওয়া হয়, কিন্তু সমস্যা হচ্ছে এবার পুরস্কারগুলো দেওয়া হচ্ছে না। তোমাদেরও লস, আমাদেরও লস, ঠিক আছে? দেওয়া হবে ইনশাল্লাহ, চান্স পেলে সবগুলা পুরস্কার একসাথে একসাথে গ্র্যান্ড সেলিব্রেশনে দিয়ে দেওয়া হবে। একদম হাতে করে নিয়ে যাইতে পারবে না। আসলে শৈবালের দৈহিক গঠন এখানে আমরা হচ্ছে জাস্ট দুইটা পড়বো। সেটা কি? আণুবীক্ষণিক শৈবাল কোনটা? প্রোক্লোরোকক্কাস। আণুবীক্ষণিক কোনটা? আমি আগে বলছিলাম প্রো মানে কি আদি, সো প্রোক্লোরোকক্কাস মানে কি আণুবীক্ষণিক। আর আমরা বলছিলাম দীর্ঘদেহী কে ম্যাক্রোসিস্টিক। ম্যাক্রো কত মিটার? 60 মিটার লম্বা। দীর্ঘদেহী ম্যাক্রো মানে কি বড়, ম্যাক্রো মানে কি বিশাল, ঠিক আছে? আর মাইক্রো মানে ছোট, তার মানে ম্যাক্রো নামের সাথেই বড় আছে, সো এটা দীর্ঘদেহী এবং কতটুকু? 60 মিটার লম্বা। পুরস্কার হিসেবে এমবি দিতে পারেন, এটা ভালো কথা বলছো, ঠিক আছে? এরপরে আমরা দেখো
ক্লোরোপ্লাস্ট, এই যে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টের আকার আছে, এটা আমরা খুবই 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 সোজা করে ফেলছিলাম। এই যে দেখো মেডিকেলে একবার কোশ্চেন আসছিল এই জায়গা থেকে, আমরা কিরকম 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 কি বলছিলাম, যেমন হচ্ছে এই যে ক্ল্যামাইডোমোনাস, একে কেমন করে উচ্চারণ করতে বলছিলাম, চায়ের মতো, CHA, এলটা বাদ দিলে কি হয়ে যায়, CHA, চা। ঠিক আছে, চা আমরা কিসের মাধ্যমে সার্ভ করি, পেয়ালার মাধ্যমে, ঠিক আছে, পেয়ালাতে এবং কাপে। ঠিক আছে, তো এটা কেমন আকৃতির, পেয়ালার মতো। ঠিক আছে, থালা, এই যে চাউলের পা, এটাকে আমরা হচ্ছে কিভাবে উচ্চারণ করতে বলছিলাম, চাউলের পা, এটা চাউলের পা উচ্চারণ করতে বলছিলাম। চাল থেকে কি হয়, ভাত, ভাত আমরা কিসে খাই, থালাতে, এটার আকৃতি কেমন, থালার মতো। ঠিক আছে, এরপরে আসো জিগনেমা, জিগনেমা নামের সাথে কেমন জিগজিগ জিগজিগ করতেছে না, জিগজিগ করতেছে, আকাশে তারা জিগজিগ করে না, সেই জিগজিগ, এ কারণে এটা কেমন, তারাকর নেই। এরপরে ওয়াইডোগোনিয়াম, মনে রাখবো এখানে অনেক ও, ঠিক আছে, এই যে ও ও ও, এত ও, এখানে একটা মানে জটলা পাকায় গেছে, মানে জালিকাকার, ও এর জালক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, জালিকাকার। আর স্পাইরো গাইরা, স্পাইরো মানে হচ্ছে সর্পিল, এটা আমরা আগে থেকে জানি, তো এটাতে আসলে রাজনীতি করার কিছু নাই। এবার আসো, আমরা যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম সেটা হচ্ছে এই শক। শৈবালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, এই শক। এখানে আমরা কি পড়তে হবে, এই যে শ্রেণী আর সঞ্চিত খাদ্য, পিগমেন্ট পড়া লাগবে না ভাইয়া, পিগমেন্ট পড়া লাগবে না, এটা এটা গুরুত্বপূর্ণ। এই যে VBI দেওয়া আছে, এটার আসলে সার্থকতা আছে। তাহলে আমরা একবার বলে আসি, ক্লোরোফাইটা কেমন, সবুজ শৈবাল, সঞ্চিত খাদ্য কি, শ্বেতসার। ক্রাইসো, নামের সাথে ক্রাইসো, সঞ্চিত খাদ্য কি, ক্রাইসোল্যামিনারিন। পাইরো, পাইরো মানে কি, অগ্নি। পাইরো শব্দের সাথে কি, প্যারা, প্যারা শব্দের একটা মিল আছে না, পাইরো প্যারা, পাইরো প্যারা, ঠিক আছে, মিল আছে কিনা। সো পাইরো মানে কি, অগ্নি শৈবাল। ঠিক আছে, প্যারা। তো যদি তোমার হচ্ছে কেউ প্যারা দেয়, তাহলে তো খারাপ লাগবে, মনে হবে তারা আগুন দিয়ে জ্বালায় দিই। ঠিক আছে, এত ইয়া করে কেন, এত অত্যাচার করে কেন। সো এটা হচ্ছে অগ্নি শৈবাল, এবং তাদের সঞ্চিত খাদ্য প্যারামাইলন। আর বাদামি শৈবাল, ফিওফাইটা, কি দিয়ে মনে রাখতে বলছিলাম, মনে রাখতে বলছিলাম হিরো আলম বাদাম খাইতে খাইতে আসে। এখন হিরো আলমের প্রচুর গান বের হচ্ছে, তো গান ধরো, গানগুলা শুনবা, মাথা ঠান্ডা থাকবে। হিরো আলমের প্রচুর গান বেরোচ্ছে, আমরা কি দিয়ে মনে রাখতে বলছিলাম, যে হিরো আলম দিয়ে। হিরো আলম কেমন কেমন কেমনে কেমনে আসে, বাদাম খেতে খেতে। ঠিক আছে, সো আলম দিয়ে কেমনে মনে রাখবা, লতে হচ্ছে ল্যামিনারিন, মতে হচ্ছে ম্যানিটল, আর আতে হচ্ছে অ্যালগিন। ঠিক আছে, আতে অ্যালগিন, লতে ল্যামিনারিন, মতে হচ্ছে ম্যান্টল। তাহলে বাকি যা থাকে সবগুলো হচ্ছে রডোফাইটা হবে বা লোহিত শৈবাল হবে। ঠিক আছে, সেম। এবার দেখো রেড টাইড, রেড টাইড কে করে, ওই যে অগ্নি শৈবাল পড়ে আসছিলাম না, ওই অগ্নি শৈবাল। অগ্নি শৈবাল কি করে, এই যে বিভিন্ন এই যে ফসফোরাইলেশন বিভিন্ন ঘটনা ঘটায়, এর ফলে ওর হচ্ছে এক ধরনের আলো বিচ্ছুরিত করে। আলো যখন সমুদ্রের মাঝ সমুদ্র থেকে আলো বিচ্ছুরিত হবে, মনে হবে আগুন লেগে গেছে। কে করে, কে করে, পাইরোফাইটা বা অগ্নি শৈবাল। ও এগুলোর উদাহরণ পড়তে যাচ্ছ, এগুলোর উদাহরণ পড়ার দরকার নাই, আর উদাহরণ, জীবন শেষ হয়ে যাচ্ছে। এবার আসো শৈবালের জনন। এগুলাতে আমি কি বলছিলাম, মনে আছে, মনে আছে, মনে আছে, যে এই যে অঙ্গজ জনন, এই যে অযৌন জনন, এই যে যৌন জনন, এগুলার যদি পড়া লাগে তাহলে নাম আর উদাহরণ পড়তে হবে। যদি পড়া লাগে তাহলে নাম আর উদাহরণ পড়া লাগবে। আর যদি তোমরা পড়তে না চাও, কোনো সমস্যা নাই, কারণ জীবনে এই জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন হয় নাই, আশা করি সামনেও কোনোদিন প্রশ্ন হবে না। ঠিক আছে, নো টেনশন, কোনো চিন্তার কিছু নেই। ওকে, এখান থেকে কোনোদিন মেডিকেলে কোশ্চেন হয় নাই, সামনের দিকে কোশ্চেন হওয়ার কোনো পসিবিলিটি আমি দেখি না। যদি কোশ্চেন হয় সেটা খুবই খারাপ হয়ে যাবে, আর আসার কথাও না। ঠিক আছে, সো পড়ার দরকার নাই। এই জন্যই আজকে বই নিয়ে আসছি, এই যে বইয়ে দেখাই দিব। সেদিন হচ্ছে এমনি বলছিলাম, মুখে মুখে বলেছিলাম। সো এই যে বই দেখে নাও, এই যে অঙ্গ কোষের বিভাজন, খন্ডায়ন, টিউবার টিউবার সৃষ্টির মাধ্যমে। এগুলো আসলে সত্য বলতে কি, তুমি যদি হচ্ছে আমার কথা বিশ্বাস না হয়, তাহলে যেটা করবা, তোমাদেরকে একটা কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে না, সুন্দর সুন্দর একটা কোশ্চেন ব্যাংক। সো কোশ্চেন ব্যাংকটা বের করবা, ঠিক আছে, বের করে দেখবা যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়েছে কিনা। এবং শৈবাল ছত্রাক থেকে বিগত 8 বছরে, তুমি 2012 সাল থেকে কোশ্চেন দেখবা, তার আগে দেখবা না, কারণ তার আগে শৈবাল ছত্রাক নিয়েই হচ্ছে বইয়ের অর্ধেক লেখা ছিল। সো তার আগে দেখা যাবে না, 2012 সাল থেকে দেখতে হবে। সো 2012 সাল থেকে দেখবা যে কোশ্চেন আসছে কিনা শৈবাল ছত্রাক থেকে, এবং কেমন কোশ্চেন হয়েছে, তাহলে বুঝতে পারবা, তাহলেই বুঝতে পারবা কেমন, মানে এটা আসলে পড়া লাগবে কিনা। এখন কথা হচ্ছে, দাগানো আছে কেন ভাইয়া, তার কেন দাগানো আছে, দাগানো থাকার পিছনে কারণ হচ্ছে, ওই যে কোচিং এর দুই একটা প্রশ্নে মাঝে মধ্যে দিয়ে যায়, ভুল করে যদি চলে আসে, যদি চলে আসে হঠাৎ করে, যদি স্যারের মনে হয় এরকম, যদি চলে আসে আর কি। তো এই কারণে কিন্তু আসলে যদি, যেহেতু এতদিন আসে নাই, সো না আসার পসিবিলিটি 99.95%। ঠিক আছে, বাকি 0.05% সম্ভাবনার জন্য আসলে দাগায় দেওয়া হয়। আর আসলে এগুলো আমি নিজে দাগাইছি আর কি। ঠিক আছে, যাতে তোমরা পড়ো, কারণ তোমরা তো অনেক মেধাবী, আমি বিশ্বাস করি তোমরা প্রচন্ড মেধাবী, এবং তোমরা প্রচুর অ্যাবিলিটি সম্পন্ন। এখন কথা হচ্ছে তোমাদের মেধাটাকে সঠিক কাজে ব্যয় হচ্ছে কিনা, এটা হচ্ছে কথা। ঠিক আছে,
সঠিক কাজে ব্যয় হয় কিনা এটা হচ্ছে কথা। সঠিক কাজে ব্যয় করবা, জীবনে সফল হবা, জীবনে অনেক বড় হবা, অনেক দূর যাবা, ঠিক আছে, জীবনটাকে উপভোগ করতে পারবা আর কি, মানে ভালোভাবে সৎভাবে, কিন্তু আবার অসৎ ভাবে না। অযৌন জনন, অযৌন জনন কি দিয়ে তৈরি হয় আমরা বলছিলাম, স্পোরান মানে স্পোর দিয়ে। স্পোর কেমন ধরনের হয়, দুই ধরনের, জুস্পোর আর হচ্ছে অ্যাপ্লানোস্পোর। যে স্পোর গুলা চলতে পারে সেগুলো হচ্ছে জুস্পোর, আর স্পোর গুলা যেখানে তৈরি হয় সেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোর গুলা যেখানে তৈরি হয় সেটাকে কি বলা হয়, স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। তো স্পোর গুলা কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়, সাধারণত 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট। এখনই মনে রাখো স্পোর গুলা কেমন হয়, 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট। এরপরে এদের গ্যামিট মানে শুক্রাণু ডিম্বাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়, 2 ফ্লাজেলা বিশিষ্ট। শুক্রাণু ডিম্বাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়, 2 ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে। তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় জাইগোট যখন গঠন হয়, জাইগোটের কয় ফ্লাজেলা থাকে, 4 ফ্লাজেলা। একেবারে বলে দিচ্ছি শুনে নাও, শুক্রাণু ডিম্বাণু হয় 2 ফ্লাজেলা বিশিষ্ট, জাইগোট হয় কয় ফ্লাজেলা বিশিষ্ট, 4 ফ্লাজেলা বিশিষ্ট। আর এই যে স্পোর গুলা কেমন ফ্লাজেলা বিশিষ্ট হয়, এই যে 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট। আশা করি আর ভুল হবে না, ঠিক আছে। এখানে দেখো একাইনিটি আছে আর অক্সোস্পোর আছে, সবগুলার ঘটনা হচ্ছে কিন্তু সেম। এই যে হিপনোস্পোর একাইনিটি, কিন্তু এখানে স্যার কেন এরকম আজে বাজে করে এরকম প্যাঁচ লাগায় রাখছে জানি না, সবগুলার থিম হচ্ছে এরকম। তারা প্রতিকূল পরিবেশ পার করে, প্রতিকূল পরিবেশ যখন আসে স্বাভাবিকভাবে তারা নিজেদেরকে গুটায় নেয়, তাদের আশেপাশে যে কোষ প্রাচীর গুলো আছে এগুলাকে একদম মোটা করে নেয়, খাবার সঞ্চিত করে রাখে, খাবার সঞ্চিত করার ফলে এদের প্রাচীর গুলা মোটা হয়ে যায় এবং এরা হচ্ছে একটা শীত নিদ্রায় চলে যায়, ঠিক আছে। এরপরে যখন আবার ভালো পরিবেশ আসে, অনুকূল পরিবেশ আসে, তখন আবার এখান থেকে তারা বের হয়ে যায়, স্বাধীনভাবে বংশ বিস্তার শুরু করে, ঠিক আছে। এটাই হচ্ছে ঘটনা, মেন ঘটনা। স্যার কেন পেঁচাইছে তা আমিও জানি না, তোমরা জানতে পারো। এক্সাম্পল পড়বো, ওই তো ওইটাই তো আমি বললাম এতক্ষণ যে এক্সাম্পল আসলে আসে না। এখন যদি তোমার মনে হয় যে না এটা না পড়লে আমি মানসিকভাবে শান্তি কখনোই পাবো না, আমার কোচিং এর পরীক্ষায় 50-এ 50 লাগবে, আমার কোচিং এর পরীক্ষায় 50-এ 50 লাগবে, তাহলে পড়বা। আর যদি মনে হয় না সমস্যা নাই, এগুলা যেহেতু আসে না, আমি কেন আমার মাথায় এগুলা দ্বারা ফিল করব, কারণ এত পেজ এত পেজ, চিন্তা করছো তোমাদের বইগুলা কত মোটা করে দিছে। আমরা যখন পড়ছিলাম তখন তো বইগুলো আরো চিকন ছিল, প্রত্যেক বছর দেখি বই মানে মোটা করা শুরু করছে। দেখো অজন জনন আছে হচ্ছে, আমরা এইখানে যেটা পড়লাম, এই যে দেখো যৌন জনন, যৌন জনন হচ্ছে দুই ধরনের হয়, একটা হোমোথ্যালিক আর একটা হচ্ছে হেটারোথ্যালিক। একটা হোমোথ্যালিক, হেটারোথ্যালিক। হোমোথ্যালিক মানে কি, একই দেহে যদি শুক্রাণু ডিম্বাণু থাকে তখন সেটাকে বলা হয় হোমোথ্যালিক। আর হেটারোথ্যালিক কি, শুক্রাণু এবং ডিম্বাণু মানে পুংজননাঙ্গ স্ত্রী জননাঙ্গ যদি হচ্ছে আলাদা দেহে থাকে, ঠিক আছে। পুংজননাঙ্গের জন্য পুরুষ পুরুষ আলাদা, স্ত্রী স্ত্রী জননাঙ্গের জন্য স্ত্রী প্রাণী আলাদা, এরকম যদি হয় তখন এটাকে বলা হয় হেটারোথ্যালিক। তাহলে হেটারোথ্যালিক আবার হচ্ছে 3 ধরনের, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। আইসোগ্যামাস যদি শুক্রাণু ডিম্বাণু দেখতে সমান হয়, সমান হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আইসোগ্যামাস। আর অ্যানাইসোগ্যামাস কি, শুক্রাণু ডিম্বাণু যদি সমান না হয় তখন সেটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। তাহলে উগ্যামাসটা কি, উগ্যামাস এক ধরনের কিন্তু অ্যানাইসোগ্যামাস। উগ্যামাসে কি হবে, শুক্রাণুটা ছোট হবে কিন্তু সচল হবে, ছোট হইলে কি হবে, সচল, ঠিক আছে। আর ডিম্বাণুটা বড় হবে কিন্তু নিশ্চল হবে, এই যে এখানে দেখো বিশাল বড় নিশ্চল ডিম্বাণু, আর সচল শুক্রাণু এসে ঘটনা ঘটাবে। বাপ্পারাজ, অনেকে বাপ্পারাজ বলতেছো, হ্যাঁ আসলে বাপ্পারাজ অবহেলিত। মানুষ তো উদ্যমী, হ্যাঁ মানুষ উদ্যমী, মানুষের ডিম্বাণু কিন্তু চলতে পারে না, কিন্তু শুক্রাণু ঠিকই চলতে পারে। কেন, কারণ শুক্রাণুতে লেজ আছে। কয়েকদিন পরে তোমাদের Z6 ক্লাস হবে, আরেকবার দেখবা। ইউলোথ্রিক্স, আসলে ইউলোথ্রিক্স এর মধ্যে দেখো 60টা প্রজাতি পাওয়া যায়, ঠিক আছে। 60 প্রজাতির মধ্যে অধিকাংশ মিঠা পানিতে। ইউলোথ্রিক্সের তাহলে কয়টা প্রজাতি, 60টা। জাস্ট এটা একটু একটু কষ্ট করে মনে রাখবা যে ইউলোথ্রিক্সের 60টা প্রজাতি আছে, ঠিক আছে। এরপরে ইউলোথ্রিক্সের দৈহিক গঠন, আমরা ইউলোথ্রিক্সের দৈহিক গঠন ওদিকে যাব না, আমরা এই পাশে যে একটা চিত্র আছে চিত্রতে দেখবো। ইউলোথ্রিক্সের দৈহিক গঠন আমরা কি করব, পাশের যে চিত্রটা আছে চিত্রতে দেখবো। তাহলে চিত্রতে কি দেখো, এই যে পরপর কোষগুলো, এখানে কি কোনো শাখা আছে, কোনো শাখা নাই, একটাই শাখা না, একটাই, এখানে আশেপাশ দিয়ে কোনো শাখা কিন্তু বের হয় নাই। কোষগুলা কি পরস্পর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লম্বভাবে সজ্জিত হয়ে একটা ইউলোথ্রিক্স গঠন করছে, একটার পর একটা, তারপরে একটা, দেন একটা, দেন একটা, এইভাবে লম্বভাবে সজ্জিত হয়ে একটা কোষ তৈরি করছে। তাহলে কোষের মধ্যে এই যে দেখো মাঝখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে, যে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, গয়ডল আকৃতির, ঠিক আছে। কেমন আকৃতির, গার্ডেল আকৃতির বা রিং আকৃতির বা ফিতা আকৃতির, ঠিক আছে। এই আকৃতি কেমন, এটা হচ্ছে আমাদের একবার পরীক্ষায় আসছিল, আমাদের একটু জানতে হবে। বেল্ট বা ফিতা বা গার্ডেল আকৃতির, এবং এই ক্লোরোপ্লাস্টের চারিদিকে থাকে পাইরিনয়েড। এই ক্লোরোপ্লাস্টের চারিদিকে থাকে পাইরিনয়েড। এই পাইরিনয়েড যেহেতু প্রোটিন জাতীয় এবং চকচকে, এই কারণে এটাকে চকচকে দেখা যায়, ঠিক আছে।
এরপরে দেখো এটার একদম সবচেয়ে নিচের যে কোষটা, এই কোষে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট কিচ্ছু থাকে না, কিন্তু এই কোষটা কি করে, এই কোষটা শৈবালকে ওই নির্দিষ্ট কাঠামোর সাথে ধরে রাখে। যেহেতু ধরে রাখে, আটকায় রাখে, এই জন্য এটাকে বলা হয় হোল্ড ফাস্ট। কি বলা হয়? হোল্ড ফাস্ট। ঠিক আছে। আর অনেক সময় এই যে মাঝখানে যে প্রস্থ প্রাচীর গুলা দেখতে পাচ্ছ, এটা তো হচ্ছে লম্ব, আর এই প্রস্থ প্রাচীর গুলা যখন থাকে না, তখন কোষে কি প্রচুর নিউক্লিয়াস, পুরাটা একটা কোষ হিসেবে কাজ করে, তার মানে পুরা কোষে নিউক্লিয়াস থাকে অনেকগুলা। ঠিক আছে। তখন এটাকে বলা হয় সিনোসাইট। আসো ওইভাবে বৃদ্ধি, অঙ্গজ বংশবৃদ্ধি যেটা আছে, এটা এই যে নামার উদাহরণ যদি পড়তে চাও তাহলে নামার উদাহরণ পড়বা, আর কিচ্ছু পাওয়া লাগবে না। ঠিক আছে। কারণ এমনি এখন হচ্ছে মাথা খারাপ হয়ে যায়, মনে হয় একটু করে বুঝতে পারতেছো, কারণ হচ্ছে দুইটা লেকচার একসাথে যেহেতু পড়তে হয়, এখন মানে একদিনে দুইটা করে লেকচার হচ্ছে এবং 4টা লেকচারের একটা টিউটোরিয়াল দেওয়া লাগে, সো এখন মনে হয় বোঝা যাচ্ছে যে পড়াশোনার একটা চাপ আছে, মোটামুটি একটা চাপ সৃষ্টি করতে পারছে কোচিং, তাই না? তো যেহেতু এতগুলা চাপ পড়তেছে, সো আনইউজুয়াল পড়াশোনা করার দরকার নাই, আননেসেসারি পড়াশোনা করার দরকার নাই। ঠিক আছে। আমরা যখন এই অ্যাজ ইউজুয়াল এগুলো পড়ে চান্স পাইছি, তোমরাও পাবা, কেন পাবা না? বছরে বছরে হাজার হাজার স্টুডেন্ট চান্স পাচ্ছে, তোমরা কেন পারবা না? ওই দুই একজনের মতো এক্সেপশনাল হইতে যায় ধরা খাওয়ার কোনো দরকার নাই। এক্সেপশনাল যত কিছু যা দেখাই যায় তাইবা মেডিকেলে আইসা দেখাবা। এখানে প্রচুর সময়, বহুত সময় ভাই, 5 বছর সময়। তুমি যদি চাও সেটা আমি 5 বছর না 10 বছরে পাস করব, কোনো সমস্যা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি 10 বছরে পাস করো, তারও কোনো সমস্যা নাই। ঠিক আছে। সো এখানে এসে যত এক্সেপশন হওয়া দরকার আছে, যত বোঝার দরকার আছে, আমি এতগুলা পড়বো, আমি এটা 10টা বই ছাড়া আমি পড়বোই না, আমি নোট করব, এই করবে সেই করবো, যা করা লাগবে মেডিকেলে এসে কইলো, কোনো সমস্যা নাই। কিন্তু আগে আমার মেডিকেলে চান্স পাইতে হবে। সব কথার শেষ কথা হচ্ছে আমার মেডিকেলে ঢুকতে হবে, আগে ঢুকি তারপরে দেখতেছে কি হয়। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওই যে অযৌন জনন, সেম কথা। অযৌন জনন কেমনে হয়? এই যে স্পোরের মাধ্যমে, এই যে জুস পোরানজিয়াম, জুস স্পোর গুলা 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়, 2 থেকে 4 বলে আসছিলাম, এখানে 4 ফ্লাজেলা। জুস পোরানজিয়াম থেকে 2 ধরনের স্পোর তৈরি হয়, একটা হচ্ছে মাইক্রো জুস স্পোর আর হচ্ছে মেগা জুস স্পোর। একটা হচ্ছে মাইক্রো আর একটা মেগা। দেখো মাইক্রো যেহেতু ছোট ছোট স্পোর, সেই স্পোর গুলার সংখ্যা বেশি হবে, সো মাইক্রো জুস স্পোর হবে 8 থেকে 32টা। ঠিক আছে। আর মেগা, যেহেতু জুস স্পোর গুলা মেগা মানে বড়, সো জুস স্পোর গুলা যেহেতু বড় 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 বড়, এই কারণে এটা হবে 1 থেকে 4টা মাত্র। ঠিক আছে। এতটুকু জানলেই হবে, এতটুকু জানলেই হবে। এবার যৌন জননের মধ্যে এই যে শুধু এতটুকু এখানে এখানে জানবা যে এই যে বাইফ্লাজেলের গ্যামেট, মানে গ্যামেট কয় ফ্লাজেলা বিশিষ্ট? 2 ফ্লাজেলা বিশিষ্ট। এবং নিচে এসে দেখো, নিচে দেখো ফ্লাজেলা গুলা জাইগোট সৃষ্টি করে কয় ফ্লাজেলা বিশিষ্ট? 4 ফ্লাজেলা বিশিষ্ট। জাইগোট কয় ফ্লাজেলা বিশিষ্ট? 4 ফ্লাজেলা বিশিষ্ট। আশা করি আর সমস্যা হওয়ার কোনো কথাই নাই। সমস্যা কেমনে হবে? এবার দেখো ইউলোথেক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক। ঠিক আছে। এটা আমি সলভ ক্লাসে, যদি 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 জাকির হোসেন খুব খুব করে লিখতেছো একই কমেন্ট, ভাই আপনাকে দেখান, তোমাদের সাথে আমার ড্যান্স সেলিব্রেশনে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। আমরাও তোমাদেরকে দেখতে চাই। ঠিক আছে। এখন দেখো এই ইউলোথেক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক আর ডিপ্লন্টিক, এটা আমি মনে হয় সলভ ক্লাসে খুব সময় নিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তোমরা তো সবাই সলভ ক্লাস করো না। আর তারপরে আমি একবার বলে যাচ্ছি, জাস্ট একবার। ঠিক আছে। বুঝতে না পারলে ওই ভিডিও। ঠিক আছে। হ্যাপ্লন্টিক বলতে কি বোঝায়? হ্যাপ্লন্টিক শব্দটার সাথে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড একটা গন্ধ আছে না? আছে কিনা? হ্যাপ্লন্টিক শব্দের সাথে কি হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড একটা গন্ধ আছে না? হ্যাপ্লয়েড, তার মানে এদের পুরা জীবন চক্রই হচ্ছে হ্যাপ্লয়েড, এদের পুরা জীবন চক্রই হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড শুধুমাত্র একটা জায়গায়, কোথায়? জাইগোটে। ওই যে জাইগোটটা ডিপ্লয়েড, জাইগোটের পরবর্তী বিভাজনই কি হয়? মায়োসিস হয়ে আবার কি হয়ে যায়? হয়ে আবার সবগুলা হ্যাপ্লয়েড হয়ে যায়। ওই জন্য আমরা হচ্ছে কি পড়ছিলাম, মায়োসিস কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর জীবে কোথায় ঘটে? জাইগোটে। এই যে যাদের পুরা জীবনের জীবনটাই হচ্ছে হ্যাপ্লয়েড, শুধুমাত্র জাইগোটে ডিপ্লয়েড, এটাকে বলা হয় হ্যাপ্লন্টিক জনুক্রম। আর যাদের পুরা জীবন ডিপ্লয়েড, মানে মানুষের কথা চিন্তা করো, আমি মানুষ, আমাদের কথা চিন্তা করো, আমাদের পুরা জীবন সব কোষগুলো কি ডিপ্লয়েড। কিন্তু যখন আমরা শুক্রাণু এবং ডিম্বাণু অবস্থায় ছিলাম, যখন আমি বা যখন তুমি শুক্রাণু এবং ডিম্বাণু অবস্থায় ছিলা, তখন কি হয়েছে? শুক্রাণু এবং ডিম্বাণু অবস্থায় তোমরা কিন্তু হ্যাপ্লয়েড ছিলা। এর পরবর্তীতে যখন জাইগোট তৈরি হলো, তখন তোমরা ডিপ্লয়েড হয়ে গেছো, এবং পরবর্তী পুরাটা জীবনে তুমি ডিপ্লয়েড থাকবা এবং মারা যাবা ডিপ্লয়েড অবস্থাতেই। ঠিক আছে। তো তোমার পুরা জীবন ডিপ্লয়েড, শুধুমাত্র শুক্রাণু ডিম্বাণু অবস্থায় হ্যাপ্লয়েড, এটাকে বলা হয় ডিপ্লন্টিক জনুক্রম। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই আর। ওসব পামেলা দশা, প্যামেলা প্যামেলা দশাও ওই সেম কাহিনী। ঠিক আছে। যখন এই যে শুষ্ক পরিবেশ আসবে, মানে প্রতিকূল যখন পরিবেশ আসবে, এটা জেলাটিনে আবদ্ধ হয়ে থাকবে এবং ভেতরে
ভেতরে ঠিকই বিভাজন করবে, স্পোরহীন বিভাজন করবে, মানে অ্যাপ্লানোস্পোর তৈরি করবে। এবং যখনই স্বাভাবিক পরিবেশ পাবে তখনই এই জেলাটিনের প্রাচীরটা ভেঙে যাবে, এরা বের হয়ে সবাই স্বাধীন মতো একটা 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 করে আলাদা স্পোর হিসেবে আলাদা ইউলোসিক্স গঠন করে মানে জীবন যাপন করবে। এটাকে কি বলা হয়? পামেলা দশা। এবার আসলে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। আসলে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা লাইন তোমার পড়তেই হবে, সেই কয়টা লাইনে আমি বলবো। দেখো এখানে দেখো, সালোক সংশ্লেষণ, পরিবেশ দূষণ রোধের মধ্যে সালোক সংশ্লেষণ। যত সালোক সংশ্লেষণ হয় 60 ভাগই কে করে থাকে? শৈবাল। 60 ভাগই কে করে? শৈবাল। বুঝতে পারতেছো? এই শৈবাল যদি না থাকতো তাহলে অক্সিজেন এত সহজে বুকে মানে সরি, মানে আমরা হচ্ছে পায়ে পা ফেলে আরামে বসে থেকে নিঃশ্বাস নিতেছি, এ নিঃশ্বাস আর নেওয়া লাগতো না যদি শৈবাল না থাকতো। ঠিক আছে? তাহলে এইভাবে সুন্দর করে নিঃশ্বাস নেওয়া লাগতো না। কারণ এখন এই করোনা করোনা প্যান্ডেমিক আসার ফলে হয়তো তোমরা বুঝতে পারতেছো যে অক্সিজেনের কত দাম। হ্যাঁ, একদিন অক্সিজেন সাপোর্টের মধ্যে থাকতে হসপিটালে বিল কত আসে। তবে আবার তোমরা এটা এটা বুঝো না, এই বিল কিন্তু কেউ ডাক্তাররা খায় না, এই বিল খায় হচ্ছে হসপিটাল মালিকরা। ঠিক আছে? তো ডাক্তারদের গালি দেওয়ার কিছু নাই, এটা না বুঝে অনেকে ডাক্তারদের গালি দেয়। সমস্যা তো এইখানে, মানে সবাই বুঝে যা টাকা দিচ্ছে সব ডাক্তার নিয়ে যাচ্ছে। হাই হাই, কিন্তু টাকাগুলা যে হসপিটাল মালিকরা নেই এটা অনেকে বোঝে না, যার কারণে ডাক্তারদের বকাবকি শুরু করে। ঠিক আছে? সো তোমরা আবার বকাঝকা শুরু করো না, তাহলে আবার সমস্যা। তো তাহলে চিন্তা করো যে এই অক্সিজেন আমরা হচ্ছে খুব সহজে পাচ্ছি, এই যে আল্লাহ সুন্দর করে একটা শৈবাল দিয়ে দিছিল পৃথিবীতে, যে যা বাবা যা, মানুষের সেবা করে আই। আমরাও ইনশাল্লাহ মানুষের সেবা করব। কিভাবে? ডাক্তার হিসেবে, অ্যাজ এ ডক্টর, মানুষের সেবা শুশ্রূষা করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে, যে আঙ্কেল বা চাচা বা চাচি আপনি কোনো চিন্তা করেন না, খালাম্মা কোনো চিন্তা করেন না, আমি আছি, আমার উপর ভরসা করেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা বা আপনার এই লোক ঠিক হয়ে যাবে, বা আপনার পেশেন্ট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা তো আছি। তাই না? সো এইভাবে আমাদেরকে আমাদের জায়গা থেকে সার্ভ করতে হবে। শৈবাল শৈবালের জায়গা থেকে সার্ভ করতেছে, আমরা আমাদের জায়গা থেকে সার্ভ করব। কি বলো, হবে কি না? পারবো তো না? পারবা তো নাকি? পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা নাই, পারতেই হবে। প্রথমে কি বলছি, ক্যারলি যদি পারে তার বাম হাত দিয়ে বিশ্ব সেরা হইতে, আমাদের সব কিছু আছে, সব মানে শক্তি সামর্থ্য সব আছে, একদম পূর্ণাঙ্গ মানে তাগড়া ছেলে ছেলে মেয়ে আমরা, আমাদের কোনো শারীরিক সমস্যা নাই, একদম সম্পূর্ণ ফিট ফাট দেহ নিয়ে, কেন আমরা পারবো না? আমাদের মস্তিষ্ক এত শার্প, আমাদের এসএসসি রেজাল্ট এত ভালো, আমরা পরীক্ষায় এত ভালো করি, তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো। কিন্তু জাস্ট লাগবে যেটা, সেটা হচ্ছে ডেডিকেশন, ওই লেভেলের ডেডিকেশনটা লাগবে। ভাই আপনার নামটা বলেন, খাইছে কারণ এতক্ষণ পরে যদি আমার নাম আরেকবার বলতে হয়। দেখো আরেকটা আছে এখানে হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল তৈরিতে কে ব্যবহার করা হয়? ব্রডট্রিকক্কাস ব্রাউনি। কাকে ব্যবহার করা হয়? ব্রডট্রিকক্কাস ব্রাউনি। ঠিক আছে? ব্রডট্রিকক্কাস ব্রাউনি এই কাজে ব্যবহার করা হয়। এবার দেখো গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয় করা হয়, এবং এই অবস্থান নির্ণয় করার জন্য কোন প্রোটিন কাজে লাগে? ফাইকোবিলিন প্রোটিন। কে হেল্প করে এখানে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়ে? ফাইকোবিলিন প্রোটিন। ঠিক আছে? এবার সমুদ্রে মাছের অবস্থান, কারণ যেই জায়গায় শৈবাল, মানে মাছেরা কি কি খায়? এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন করে, ফাইটোপ্ল্যাঙ্কটন গুলা খায় না? সো ফাইটোপ্ল্যাঙ্কটন গুলা তো শৈবাল। সো শৈবাল, যেখানে শৈবাল বেশি থাকবে সেখানে মাছও বেশি আছে, কারণ মাছ সেখানে থাকবে যেখানে খাবার বেশি। তারপরে তারপরে কি মাটির বয়স নির্ণয় কে কিভাবে নির্ণয় করা হয়? ডায়াটম খোলকের কার্বন ডেটিং করে মাটির বয়স নির্ণয় করা হয়। পশু খাদ্য হিসেবে শৈবাল থেকে ন্যানো ফিল্টারে কে ব্যবহার করা হয়? পিথোফোরাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা একটু গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে দেখো পানিবাহিত রোগ জীবাণু সমূহের আকার সাধারণত 30 থেকে 100 ন্যানোমিটার হয়, এবং এগুলা ছাকনির ফুটার ছিদ্র মাত্র হচ্ছে 17 ন্যানোমিটার। মানে পানিবাহিত যেই রোগগুলো আছে সেগুলো কেউ এই ফিল্টার দিয়ে পার হইতে পারবে না, মানে আমরা একটা বিশুদ্ধ পানি পাবো। ওকে, এবার আসো শৈবাল ছত্রাকের কিছু এত উপকারিতা যেহেতু আছে, তার অপকারিতাও থাকা উচিত। অপকারিতার মধ্যে কি? ওয়াটার ব্লুম কারা সৃষ্টি করে? এই যে নস্টক, অসিলেটোরিয়া আর ম্যাক্রোসিস্টিক। নস্টক, অসিলেটোরিয়া আর ম্যাক্রোসিস্টিক। নাম কি? তাকে একসাথে কি বলছি? মন। আজ আমার মন খারাপ, আজ আমার মন ভালো নেই। ঠিক আছে? আজ আমার মন অনেক ভালো।
ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুম তোমরা দেখছো, হ্যাঁ, তোমরা যাদের হচ্ছে গ্রামে বাসা যারা পুকুর দেখছো, দেখবা যে কিছু কিছু সময় পুকুরের উপরে একটা স্তর সৃষ্টি হয়, হয় সেটা লাল রঙের, হয় সেটা সবুজ রঙের, এরকম একটা স্তর সৃষ্টি হয়, ওই স্তরটার নামই ওয়াটার ব্লুম। মাছের রোগ দেখো, কে মাছের রোগ সৃষ্টি করে? ওয়াইডোগোনিয়াম। ওয়াইডোগোনিয়াম মাছের রোগ সৃষ্টি করে, হ্যাঁ। আর উদ্ভিদের রোগ, এই যে দেখো চা কফি ম্যাগনোলিয়াতে একটা হচ্ছে রোগ সৃষ্টি করে, গাছের রোগ সৃষ্টি করে কে? সেফালিউরোস। ঠিক আছে, সেফালিউরোস। সজীব শর্মা, আমাদের রুটিনটা পরিবর্তন করেন ভাই দয়া করে। এখন কথা হচ্ছে ভাইয়া, রুটিনটা কেমনে পরিবর্তন করবে বলো তো? তোমরা একটা টিউটোরিয়াল দিতে 4 দিন করে, প্রায় 3 দিন করে সময় পাচ্ছ। আমরা যেখানে সময় পাইতাম একদিন, সেখানে তোমরা সময় পাচ্ছ 3 দিন। এরপরে আসলে হয়ে যাওয়া উচিত। আর রুটিনটা পরিবর্তন করলে দেখা যাবে যে তোমাদের টিউটোরিয়ালই শেষ হচ্ছে না, বা আবার লেকচার নিতে যে টিউটোরিয়ালই শেষ হলো না, আর তোমাদের মেডিকেলের মানে হঠাৎ করে হুট করে তোমাদের মেডিকেলে এক্সাম বলে দিল। কারণ আমাদের তো ওই সিস্টেম মানে সবকিছু এখন সিস্টেমের বাইরে চলে গেছে করোনার কারণে। তো দেখা যাবে যে হঠাৎ করে তোমাদের রুটিন দিয়ে দেবে, তখন তোমরা আবার গালাগালি করবে, হাই হাই আমরা তো মডেল টেস্ট টডেল টেস্ট কিচ্ছু দিই নাই, তাহলে আমরা কিভাবে পারবো। এখন তোমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া এবং প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া। কারণ যত বেশি এক্সাম দিবা তত বেশি প্রশ্নের সাথে পরিচিত হবা এবং তুমি বুঝবা তোমার ল্যাকিংস এক্স্যাক্টলি কোথায় তোমার বইয়ের কোন জায়গাগুলোতে বেশি ল্যাকিংস আছে, এবং সেই জায়গাগুলো চট করে তুমি হচ্ছে সমাধান করে নিতে পারবা। ঠিক আছে, যার কারণে আসলে এটা চেঞ্জ করলে তোমাদের জন্যই ক্ষতি হবে। হয়তো 2-1 জনের ভালো হবে, কিন্তু অ্যাজ এ হোল 98 জনেরই খারাপ হবে। ঠিক আছে। সো আসলে অনেক কিছু চিন্তা করে করা হয়। এখন যেটা ব্যাপার হচ্ছে যে একটা ডিসিশন যখন নেওয়া হয়, তখন ওই ডিসিশন কখনোই মানে 100 জনের জন্যই মানে 100% সবার জন্য যে ভালো হবে এটা আসলে হয় না। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রিপারেশন। এটা নিয়ে আমি কথা বলতেছি, দেখো আমরা যেহেতু শৈবাল শেষ করছি, দুই একটা কথা বলাই যায়, কি বলো? যেহেতু শৈবাল শেষ করছি, দুই একটা কথা বলাই যায়, বলতেছি সেটা হচ্ছে, দেখো এখন ঠিক এই মুহূর্তে তুমি এমন একটা কন্ডিশনে আছো, এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে আছো, যেই পরিস্থিতিতে ধরো এরকম যে তুমি দাঁড়ায় আছো ঠিক স্রোতের বিপরীতে, একটা প্রচন্ড জোরে একটা জোয়ার যাচ্ছে বা স্রোত যাচ্ছে, সেই স্রোতের মধ্যে তুমি দাঁড়ায় আছো। ঠিক আছে, এখন তুমি পারতেছো না, মানে পড়াশোনা এত বেশি হয়ে গেছে যে তুমি পারতেছো না যে সেই স্রোতের সাথে তুমি গা এলিয়ে দিয়ে স্রোতের সাথে ভেসে যেতে, আবার পারতেছো না যে স্রোতের বিপরীত দিকে যে তুমি মানে সাঁতার কেটে আসবা। স্রোতটা এত বেশি দ্রুতগামী যে স্রোতের বিপরীত দিকেও আমার পক্ষে আসা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তো আমার স্রোতের সাথেও আমি যেতে পারতেছি না, স্রোতের বিপরীতেও মানে আমি আসতে পারতেছি না। আবার এই স্রোতের এত দ্রুততার কারণে আমি স্রোতের মধ্যে দাঁড়ায়ও থাকতে পারতেছি না। ঠিক তোমাদের পরিস্থিতি হচ্ছে এখন এরকম। ঠিক আছে, তোমাদের পরিস্থিতি ঠিক এরকম। এখন তাহলে তোমাদের করণীয় কি? তোমাদের স্রোতটাই ঘুরাইয়া দিতে হবে। ঠিক আছে, তোমাদের সেই স্রোতটাই ঘুরাইয়া দিতে হবে। এখানে আমি আছি, এইদিকে আসা যাবে না। ঠিক আছে, তোমাকে স্রোতটাই ঘুরাই দিতে হবে যে হিয়ার আমি দাঁড়ায় আছি, এইদিকে আসিস না, ওই দিক দিয়ে যা। বুঝতে পারছো? এছাড়া কোনো উপায় নাই। এবং যত সময় যাবে পড়াশোনা সমানুপাতিক হারে বাড়বে, সমানুপাতিক না, সমানুপাতিকের বর্গ অনুসারে বাড়বে। ঠিক আছে, পড়াশোনা হচ্ছে সময়ের সাথে সাথে বর্গের সমানুপাতিক হবে এখন। বুঝতে পারছো? সো পড়াশোনা প্রচুর থাকবে এবং তুমি তোমার অ্যাবিলিটির বেস্টটা দিতে হবে এই কয়টা মাস। কারণ কেন 4,000 4,500 সিটের মধ্যে কেন আমি একটা সিট পাবো না? অসম্ভব। আমি পাবো না মানে পাইতেই হবে। আসো ছত্রাক ছত্রাক ছত্রাক। দেখো ছত্রাক বিষয়ে পড়াশোনা করাকে আমরা কি বলি? মাইকোলজি। ছত্রাক বিষয়ে পড়াশোনাকে আমরা কি বলি? মাইকোলজি। ঠিক আছে, এবার আসো ছত্রাকের মধ্যে এই যে বিষাক্ত ছত্রাক কি তৈরি করে? অ্যামাটক্সিন। বিষাক্ত ছত্রাকগুলো কি তৈরি করে? অ্যামাটক্সিন। কি তৈরি করে? অ্যামাটক্সিন। ঠিক আছে, এবার আসো ছত্রাকের বৈশিষ্ট্য। ছত্রাকের বৈশিষ্ট্য থেকে 13-14 সেশনে একটা প্রশ্নটা আসছিল যে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত। ঠিক আছে, এবং আমরা জানি যে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ ছত্রাকের দেহে ক্লোরোফিল নাই। যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার মানে কি এরা খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল। খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবং যেহেতু নিজের খাদ্য যারা নিজে তৈরি করতে পারে না, তাদের সঞ্চিত খাদ্য কি হয়? গ্লাইকোজেন। তাদের সঞ্চিত খাদ্য হয় কি? গ্লাইকোজেন। সাথে আরো কিছু সঞ্চিত খাদ্য আছে, সেগুলো হচ্ছে কি? গ্লাইকোজেন, ভলিউটিন, তেলবিন্দু এবং চর্বি। এই যে তৈলবিন্দু, ভলিউটিন, চর্বি। এবং ছত্রাক দেহে ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু প্রথম কথাই শুরু হয় টেরিডোফাইটাতে, তার মানে ছত্রাকে থাকবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, না থাকাটাই স্বাভাবিক। আর এখানে নিচে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে
ছত্রাক তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, তার মানে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়েও কম তাপমাত্রায় এটা বাঁচতে পারে, 5-এর কমেও বাঁচতে পারে, আবার 50-এর উপরেও বাঁচতে পারে। ঠিক আছে, মানে কত অভিযোজন করতে পারে। 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ছেড়ে দিলে আমরা মারা যাবো আর কি, ঠিক আছে, তাপে মারা যাবো, মানে ওটা মরুভূমি হয়ে যাবে। দেখো, ছত্রাককে হচ্ছে কয়টা, 5টা ফাইলামে ভাগ করা হয়, 5টা ফাইলামে ভাগ করা হয়। আমি এটা কি দিয়ে মনে রাখতে বলছিলাম, শুধুমাত্র মনে রাখবা প্রথম অক্ষর দিয়ে, ABD ZRM, ABD ZM বা MZ, ABD MZ, ঠিক আছে, ABD MZ এভাবে মনে রাখবা, কিচ্ছু পড়া লাগবে না, কারণ এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, দৈহিক গঠনের মধ্যে দেখো, ছত্রাকের দেহ অসংখ্য সূত্রাকার শাখার নেই। ছত্রাকের দেহ কেমন, সূত্রাকার। এই যে সুতা দেখছো না, এইরকম অসংখ্য সুতা, ধরো একসাথে 10টা সুতা একত্রে করছো, করে যেটা হয়েছে এটাই হচ্ছে ছত্রাকের দেহ। ছত্রাকের দেহ অনেকটা দড়ির মতো, ঠিক আছে, ওই যে দড়ি, অনেকগুলা সুতা একসাথে পেঁচায় পেঁচায় যেমন ছত্রাক হয়েছে, মানে একটা হচ্ছে দড়ি গঠন করে, ঠিক সেম জিনিস। অসংখ্য ধরো 4-5টা সুতাকে আমরা পেঁচায় যেমন একটা দড়ি গঠন করি, ঠিক ওই রকম ছত্রাকের দেহ, অনেকগুলো এরকম সূত্রাকার শাখা নিয়ে একটা ছত্রাকের দেহ গঠন হয়। সেই সূত্রাকার শাখাগুলোকে কি বলা হয়, হাইফা, এবং বহু বচনে কি বলা হয়, হাইফি। ঠিক আছে, হাইফা বা হাইফি। এবং ছত্রাকের এই সূত্রাকার শাখা হাইফি দ্বারা গঠিত ছত্রাকের যে দেহটা সেটাকে কি বলা হয়, মাইসেলিয়াম। ঠিক আছে, এই হাইফি দ্বারা যে দড়িটা গঠন হলো সেই দড়িকে আমরা কি বলতেছি, মাইসেলিয়াম। আর ওই দড়ির সুতাগুলাকে আমরা কি বলতেছি, হাইফা বা হাইফি। ঠিক আছে, এবং যেহেতু এদের অনেকের প্রস্থপ্রাচীর থাকে না, আর প্রস্থপ্রাচীর না থাকা মানে কোষ একটাই। ঠিক আছে, প্রস্থপ্রাচীর না থাকলে কি মাঝখানে কোনো ডেভিয়েশন থাকলো না, তার মানে কি কোষগুলো অসংখ্য, মানে কোষে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস, এটাকে বলা হয় সিনোসাইটিক মাইসেলিয়াম। ঠিক আছে, এরপরে আসো, ছত্রাক কেমনে খাবার গ্রহণ করে। ছত্রাক পোষক দেহ থেকে খাবার শোষণ করে হস্টোরিয়ামের মাধ্যমে। পোষক দেহ থেকে কেমনে খাবার গ্রহণ করে, হস্টোরিয়ামের মাধ্যমে। এবং পরিবেশ থেকে খাদ্য শোষণ করে কেমনে, রাইজয়েডের মাধ্যমে। দেখো, পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে হস্টোরিয়ামের মাধ্যমে, আর পরিবেশ থেকে খাদ্য শোষণ করে রাইজয়েডের মাধ্যমে। দুইটা কিন্তু আলাদা জিনিস, একটু কষ্ট করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আসো ছত্রাকের সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, এই যে গ্লাইকোজেন, তরলবিন্দু, ভলিউটিন এবং চর্বি। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে একটা জিনিসই পড়বা, যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। এই যে গত বছর এখান থেকে কোশ্চেন হয়েছে। ঠিক আছে, উদাহরণ কি পড়তে হবে না, ওগুলো উদাহরণ গুরুত্বপূর্ণ না, চাইলে পড়তে পারো। আর প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টের মধ্যে কি পড়বা, এই যে দেখো কোষ ঝিল্লি। ছত্রাকের কোষ ঝিল্লি কি গঠন করে, লোমাজোম গঠন করে। ছত্রাকের কোষ ঝিল্লি কি গঠন করে, লোমাজোম গঠন করে। ছত্রাকের কোষ ঝিল্লি কি গঠন করে, লোমাজোম গঠন করে। এখন থেকে স্টার্ট করলে টপ করতে পারবো ম্যাটে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে, ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। ঠিক আছে, কারণ কখনোই যে কে ফার্স্ট হবে সে কখনোই বুঝতে পারে না যে আমি মেডিকেলে ফার্স্ট হব। ঠিক আছে, মানে কোনোভাবে আসলে বোঝা সম্ভব না, কারণ কোচিং এ অনেক বছর ধরে দেখতেছি, তো বেশ কয়েক বছর ধরে যাদেরকে ধারণা করা হয় এরা অনেক ভালো নাম্বার পায়, এরা ফার্স্ট হবে, দেখা যায় ওরা কেউ ফার্স্ট হয় না। ফার্স্ট হয় যাদেরকে ধারণাই করা হয় নাই, সে হুট করে কোত্থেকে মানে মানে হঠাৎ করে এসে কোপ দিয়ে চলে যায়, মানে ফার্স্ট হয়ে চলে যায়। ঠিক আছে, তবে তাই বলে এই নয় যে যারা কোচিং অনেক ভালো করে তারা আবার চান্স পায় না, তারাও চান্স পায়, মানে তারাও ভালো করে, কিন্তু তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন আরো বেশি থাকে, কিন্তু সেই অনুসারে অত ভালো মানে রেজাল্ট করতে পারে না। এটা কেন হয় আমি জানি না, এটা আসলে মনে হয় আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, এই জন্য পড়াশোনার পাশাপাশি আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে, কারণ আমরা অসহায়। ঠিক আছে, আমরা অসহায়, আমাদের নিজের কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি আল্লাহ চায় তাহলে আমরা কিছু করতে পারবো, বা সৃষ্টিকর্তা আছে। অনেকে অন্য ধর্মে আছে, আবার অন্যভাবে নিও না, কারণ এখন তো এগুলো নিয়ে খুব কাদা ছোড়াছুড়ি চলতেছে। তো যদি আল্লাহ বা সৃষ্টিকর্তা চায় তাহলে হবে, আর যদি না চাই তাহলে হবে না। ঠিক আছে, এই কারণে আমাদের নিজ নিজ ধর্ম অনুসারে আমাদের সৃষ্টিকর্তাকে ডাকা উচিত, খুব ভালো মতো ডাকা উচিত, যে আমি অসহায়, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, তুমি যদি দাও, তুমি যদি আমাকে এই সুযোগটা দাও, যদি মানুষকে হেল্প করার সুযোগ দাও, তাহলে আমি করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো, ছত্রাকের ডাইমরফিজম। ছত্রাকের তাহলে ডাইমরফিজম কি, দেখো, ছত্রাকের ডাইমরফিজম বলা হয়, ডাই মানে কি দুই, মরফিজম মানে কি, মর্ফ মানে হচ্ছে রূপ, তাহলে ডাইমরফিজম মানে কি, দুই রূপ। তাহলে যদি কোনো জিনিসের দুইটা রূপ থাকে, আমার কাছে এক রূপ, তোমার কাছে আরেক রূপ, এরকম যদি থাকে তাকে বলা হয় ডাইমরফিজম। ঠিক আছে, কিছু কিছু বন্ধু থাকে না, আমার কাছে আমার মতো, হ্যাঁ জানিস ওই ওই ওর কাছে জানিস ও কিন্তু এরকম এরকম বলতেছে। ঠিক আছে, এগুলারই বলা হয় ডাইমরফিজম। কি, যেমন দেখো, এই যে হিস্টোপ্লাজমা নামক একটা ছত্রাক আছে,
এ কি করে, দেখো মাটিতে যখন থাকে তখন সূত্রাকার থাকে, যখন মাটিতে থাকতেছে তখন সে সূত্রাকার, কিন্তু এইটাই যখন মানুষের ফুসফুসে যায় তখন কোষপিণ্ড হিসেবে অবস্থান করে, মানুষের ফুসফুসে যায় কোষপিণ্ড হয়ে যায়, ঠিক আছে, ওখানে একটা গোটা 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 হয়ে যায়। এটা এর ফলে যে রোগটা সৃষ্টি হয় তাকে বলা হয় হিস্টোপ্লাজমোসিস। এর ফলে যে রোগটা সৃষ্টি হয় তাকে কি বলা হয়, হিস্টোপ্লাজমোসিস। ঠিক আছে, এবার হচ্ছে ছত্রাকের খাদ্য গ্রহণ। আমরা আগেই পড়ে আসি যে ছত্রাক মূলত শ্বসন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, এবং পোষক দেহ থেকে কিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, হস্টোরিয়ামের মাধ্যমে। আর পরিবেশ থেকে কিসের মাধ্যমে খাদ্য শোষণ করে, রাইজোমর্ফের মাধ্যমে। ঠিক আছে, ছত্রাকের জনন একই কথা, দেখো হলোকার্পিক আর ইউকার্পিক। হলোকার্পিক আর হচ্ছে কি ইউকার্পিক, মনে রাখবা ইউ মানে হচ্ছে উন্নত, ঠিক আছে, তার মানে যাদের যে সকল ছত্রাকের জননের জন্য আলাদা কোষ আছে তারা হচ্ছে ইউকার্পিক ছত্রাক, আর হলো মানে কি অনুন্নত, ঠিক আছে। সো যাদের কোন জনন কোষ আলাদা করে জনন কোষ নাই, দেহকোষই কখনো জনন কোষ হিসেবে কাজ করে কখনো জনন কোষ হিসেবে কাজ করে, যখন এরকম হয় তখন এটাকে বলা হয় হলোকার্পিক। ঠিক আছে, এখন এর মধ্যে আছে কি এই যে অঙ্গজ জনন, অঙ্গজ জননের মধ্যে এই যে দৈহিক খণ্ডাকায়ন, এগুলো ঠিক আগের মতো, দ্বিবিভাজন, কুড়ি সৃষ্টি, আগের মতোই। তোমার ইচ্ছা হলে তুমি পড়বা, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আসবে না, কারণ বিগত কোনো বছরই আসে নাই, এবং আসার সম্ভাবনা হচ্ছে 0.05%। ঠিক আছে, 0.05%। যদি আমার মনে হয় যে আমার মানসিক সন্তুষ্টি লাগবে ওইসব বাদ, আমি পড়বই, অবশ্যই পড়বা। ঠিক আছে, অযৌন জনন, তাহলে আসো অযৌন জনন কেমনে হয়, কেমনে হয় অযৌন জনন হয় স্পোর সৃষ্টির মাধ্যমে। অযৌন জনন কেমনে হয়, স্পোর সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, কেমনে, স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়। তাহলে কেমনে, কেমন স্পোর তৈরি করে, এই যে দেখো স্পোরাঞ্জিয়াম, এই যে স্পোরাঞ্জিয়াম থেকে স্পোর তৈরি হয়, কয় ধরনের স্পোর, দুই ধরনের। এই যে দেখো স্পোরাঞ্জিওস্পোর দুই ধরনের, কেমন, জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর। জুস্পোর অ্যাপ্লানোস্পোর, উদাহরণগুলো পড়বো না, উদাহরণগুলো পড়া লাগবে না, যদি পড়তে চাও তাহলে অনেক ভালো, পড়তে চাইলে ওয়েলকাম। জুস্পোর আর অ্যাপ্লানোস্পোর, যেগুলো চলতে পারে সেগুলো হচ্ছে জুস্পোর, যেগুলো চলতে পারে না সেগুলো হচ্ছে অ্যাপ্লানোস্পোর। ঠিক আছে, আর দেখো স্পোর গুলা যদি পুরো আবরণ দিয়ে আবৃত থাকে তখন এটাকে কি বলা হয়, ক্ল্যামাইডোস্পোর। স্পোর গুলা যদি পুরো আবরণ দিয়ে আবৃত থাকে তখন এটাকে কি বলা হয়, ক্ল্যামাইডোস্পোর। ঠিক আছে, এবার আসো যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে কি শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে। তাহলে শুক্রাণু কোথায় তৈরি হয়, পুং গ্যামেটনজিয়ামে। তাহলে পুং গ্যামেটনজিয়ামকে কি বলা হয়, অ্যানথেরিডিয়াম। পুং গ্যামেটনজিয়ামকে কি বলা হয়, অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী গ্যামেটনজিয়ামকে কি বলা হয়, ওগোনিয়াম। স্ত্রী গ্যামেটনজিয়ামকে কি বলা হয়, ওগোনিয়াম। ঠিক আছে, এইরকম জনন কোষের মিলনকে কি বলা হয়, আইসোগ্যামাস। ঠিক আছে, মানে দুইটা জনন কোষ যদি একই রকম হয় তখন মিলনকে বলা হয় আইসোগ্যামাস। যদি আলাদা ধরনের শুক্রাণু ডিম্বাণু আলাদা ধরনের হয় তখন মিলনকে কি বলা হয়, হেটারোগ্যামাস বা উগ্যামাস। ঠিক আছে, এবং 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 দেখো প্রোটোপ্লাজমের মিলনকে কি বলা হয়, প্লাজমোগ্যামি। প্রোটোপ্লাজমের মিলনকে কি বলা হয়, প্লাজমোগ্যামি। এবং নিউক্লিয়াসের মিলনকে কি বলা হয়, ক্যারিওগামি। নিউক্লিয়াসের মিলনকে কি বলা হয়, ক্যারিওগামি। ঠিক আছে, আর এখানে একটা একটা লাইন আছে সুন্দর করে, পরের হচ্ছে কি বলি, পরের প্যারার হচ্ছে শুরুতে একটা লাইন আছে, দেখো অ্যাসকোমাইকোটা বা স্যাক ফানজাই থেকে অ্যাসকাস নামক নলের ভেতরে 4 থেকে 8টি অ্যাসকোস্পোর তৈরি হয়। এটা একটু মনে রাখবা যে অ্যাসকোমাইকোটা কয়টা অ্যাসকোস্পোর তৈরি করে, যেহেতু অ্যাসকোমাইকোটা স্পোরের নাম হচ্ছে অ্যাসকোস্পোর, কয়টা, 4 থেকে 8টি। ঠিক আছে, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের গুরুত্ব শেষ হতে চাই না কেন, দেখো ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের গুরুত্ব শেষ হতে যেন চাই না। ছত্রাকের গুরুত্বের মধ্যে আমরা হচ্ছে কি কি দেখবো, এইখানকার, এখন কথা হচ্ছে ভাইয়া এইখানকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইখানের যে উদাহরণগুলো আছে এগুলা পড়তে হবে, মানে এখানে আমি যেগুলো বলবো সেগুলোর উদাহরণ পড়তে হবে। ঠিক আছে, তো যেহেতু বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম পুরোপুরি না পড়লেও হবে, শুধু প্রথম, বৈজ্ঞানিক নামে তো দুইটা অংশ থাকে, একটা গণনাম আর একটা প্রজাতি নাম, মানে প্রথমটা গণনাম পরেরটা প্রজাতি নাম, শুধুমাত্র গণনাম পড়লেও হবে, কারণ প্রশ্ন আসবে তুমি অপশন দেখে চিহ্নিত করতে পারতেছো কিনা। তোমার তো আর লিখতে হচ্ছে না যে ওষুধ তৈরিতে কোন কোন ছত্রাক ছত্রাক ব্যবহৃত হয় তাদের নাম লিখো, এটা তো করা লাগবে না, অপশনে আসবে, তুমি দেখে দেখে খালি দাগাবা, দাগাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, এখানে যেটা পড়বা দেখো 1 নাম্বার পয়েন্টে খাদ্য হিসেবে, খাদ্য হিসেবে প্রথম লাইনটা পড়বা, মাশরুম, মোরেল এবং ট্রাফল। মাশরুম, মোরেল এবং ট্রাফল এটা হচ্ছে খাদ্য হিসেবে ইউজ করা হয়। এরপরে দেখো ওষুধ তৈরিতে, ওষুধ তৈরিতে এখানে খুব ভালো ভালো রোগের কিছু ওষুধ আছে, এই ওষুধটা পুরোপুরি পড়তে হবে। যেমন এই যে পেনিসিলিয়াম তৈরি হয় পেনিসিলিন থেকে, নামের সাথে মিল আছে। তারপরে যে ক্ল্যাভিসেপস থেকে কি করা হয়, ইরগোট তৈরি করা হয়, যা এই যে সন্তান প্রসবের পরে অনেকের হচ্ছে রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণ বন্ধ হতে ব্যবহৃত হয়, তার মানে বুঝতে পারতেছো এটা কত গুরুত্বপূর্ণ। এরপর দেখো সাইক্লোস্পোরিন,
এখান থেকে মৃত্তিকাবাসী শৈবাল থেকে কি তৈরি হয়? সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন কি করা হয়? মানুষের অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাসপারজিলাস ছত্রাক থেকে কি করা হয়? স্টেরয়েড পাওয়া যায়। ঠিক আছে? তার মানে এই যে এটা হচ্ছে স্টেরয়েড কোন কাজে ব্যবহার হয়? আর্থ্রাইটিস, হ্যাঁ? যাদের দেখবা যে বৃদ্ধ বয়সে তোমাদের নানা নানি দাদা দাদির হচ্ছে খুব হাতে পায়ে ব্যথা, বাত, যেটা আর্থ্রাইটিস বলা হয়, এরকম যদি থাকে তাহলে দেখবা তাদের যে ওষুধগুলো দেয় ওগুলো হচ্ছে স্টেরয়েড, ব্যথানাশক যে ওষুধগুলো। এবার আসো জৈব অ্যাসিড এবং উৎসেচক তৈরিতে। এখানে জাস্ট একটা পড়বে, এই যে দেখো জৈব অ্যাসিড উৎসেচক বিভিন্ন শিল্প ক্ষেত্রে, পাউরুটি শিল্পে, ওষুধ শিল্পে, মানে যত শিল্প আছে, মদ শিল্পে একটাই ব্যবহার করা হয়, সেটাকে স্যাক্রোমাইসেস সেরেভিসা। ঠিক আছে? স্যাক্রোমাইসেস একটাই ব্যবহার করা হয়, সেটাকে স্যাক্রোমাইসেস। তো এইসব শিল্প টিল্প আসলে চোখ বন্ধ করে স্যাক্রোমাইসেস দেখাবা। ঠিক আছে? পরিবেশ সংরক্ষণে একটা লাইনই পড়বা যে বায়ো রিমেডিয়েশন করে। এই প্রক্রিয়ায় কি করা হয়? বায়ো রিমেডিয়েশন করে। ঠিক আছে? আর হরমোনে কি পড়বা? জিবেরেলা থেকে কি হরমোন তৈরি হয়? জিবেরেলিন। নামের সাথে মিল আছে, সো এটা মুখস্থ করতে কোনো এক্সট্রা কষ্ট হবে না। ঠিক আছে? আর এরপরে এই যে মৌলিক গবেষণায় স্যাক্রোমাইসিস, দেখো শিল্প দ্রব্য উৎপাদনে যা কিছু আছে সবকিছুতে দেখো স্যাক্রোমাইসিস ইউজ করা হয়। ঠিক আছে? সবকিছুতে স্যাক্রোমাইসিস, এক লাইন দিয়ে মনে থাকবে, সো কষ্ট করা লাগবে না। এই যে দেখো অ্যালকোহল প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? স্যাক্রোমাইসিস। এটা আবার ডেন্টালে আসছিল গত বছর। ঠিক আছে? উদ্ভিদের রোগ সৃষ্টিতে এবার দেখো শুধু তো উপকার নাই, যে যার উপকার আছে তার খারাপ দিকও আছে। যে আমাদের এত উপকারী ভূমিকা পালন করতেছে তার কিছু অপকারী ভূমিকাও আছে। তাহলে সেগুলো কি? সেগুলো আমরা একটু দেখি। সেগুলো হচ্ছে দেখো, খাদ্যদ্রব্যের পচন এবং বিষক্রিয়া কারা করে? এই যে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস মাইকোটক্সিন তৈরি করে, এটা জানলে হবে। অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস মাইকোটক্সিন তৈরি করে। এবার উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগ সৃষ্টির মধ্যে কি পড়বা? এই যে এখানে পড়বা যে এই যে এটা হচ্ছে এই যে ধানের যে মহামারী হয়েছিল ছত্রাকজনিত বাদামি রোগ, এটা কে করছিল? হেলমিনথো স্পাইরাম এটা করছিল। এবং হচ্ছে দেখো আলুর বিলম্বিত ধসা কে করে? ফাইটোফোরা ইনফেস্টাস। ঠিক আছে? এটা দ্বারা হচ্ছে আলুর বিলম্বিত ধসা হয়। এবং হচ্ছে গম গাছে মরিচা রোগ কিভাবে হয়? পিউকিনিয়া দ্বারা। হ্যাঁ, ঠিক আছে? শুধু একটা নামগুলো একটু পড়লেই হবে, অপশন দেখে যেন আমি চিনতে পারি। আর প্রাণীর রোগ সৃষ্টিতে এখানে একটা লাইন পড়বে যে মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে দেখো প্রাণীর রোগ সৃষ্টিতে আপনার টাক আছে, আমার টাক কেন থাকবে? হাই হাই। দেখো প্রাণীর রোগ সৃষ্টিতে মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে মানুষের মাথার চুল পড়ে গিয়ে টাকের সৃষ্টি হয়। কে করে? মাইক্রোস্পোরিয়াম। এরপরে কাঠের পচন টচন এগুলো পড়া লাগবে না, এগুলো আর আমার লাগতেছে না। দেখো চামড়া এবং কাপড়ের স্মৃতি ফেলে কে? অ্যাসপারজিলাস। চামড়া এবং কাপড়ের স্মৃতি ফেলে কে? অ্যাসপারজিলাস। এবং গৃহপালিত পশু পাখি এবং মাছের রোগ কে সৃষ্টি করে? কে করে? এই যে এখানে শুধু এই লাস্টের লাইনটা, এটা পুরোটা পড়বা। গৃহপালিত পশু পাখি এবং মাছের রোগ এবং মানুষের রোগ। যেহেতু মানুষ মোস্ট গুরুত্বপূর্ণ, মানুষ, এটা একটু পড়তে হবে। ঠিক আছে? মানুষ এবং গৃহপালিত পশু পাখির রোগ, এটা পুরোটা পড়বা। এরপরে এখানে দেখবা যে হচ্ছে ছত্রাককে কেন পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত করা হলো? ওই যে আমরা হচ্ছে যদি চিন্তা করি যে তোমার হচ্ছে ইয়েতে ছত্রাকে আমরা 9-10 যে বায়োলজি বই পড়ে আসছি, সেই বায়োলজি বইয়ের প্রথমে একদম জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে লেখা আছে 5টা রাজ্য ছিল, মনে পড়ে কিনা? ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে? এরকম পড়ে আসছে না? ওইখানে কেন আলাদা, এই যে ফানজাই মানে তো ছত্রাক, কেন এটাকে আলাদা রাজ্যভুক্ত করা হয়েছে তার কিছু কারণ দেওয়া আছে, এই কারণটা একটু পড়বা, কারণ এখান থেকে খুব গুরুত্বপূর্ণ না কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আর কেন ছত্রাক হচ্ছে প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন? কারণ প্রাণীর সাথে অনেক মিল আছে, যেমন দেখো এরা ক্লোরোফিল বিহীন, মানুষও ক্লোরোফিল বিহীন। ঠিক আছে? এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, প্রাণীদেরও সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ঠিক আছে? তারপরে এদের কোষঝিল্লিতে এই যে আর্গোস্টেরল তৈরি হয়, মানে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে স্টেরয়েড। আমরা তো পড়ছি আর্গোস্টেরল স্টেরয়েডের মধ্যে, মানে তৃতীয় অধ্যায়, সেটা কি কোষ রসায়নের মধ্যে। সো আমাদেরও কোষঝিল্লিতে প্রচুর স্টেরয়েড তৈরি হতে পারে। আবার দেখো এদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। কাইটিন হচ্ছে কি? আর্থ্রোপোডাদের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা। এই জন্য এত মিল থাকার জন্য এরা হচ্ছে প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন। ঠিক আছে? এবার আসো অ্যাগারিকাস। অ্যাগারিকাসকে আরেকটা কি নামে ডাকা হয়? ব্যাঙের ছাতা। আরেকটা কি নামে? এই যে দেখা, এটা ব্যাঙের ছাতা বলা হয়, সুন্দর সুন্দর দেখতে, এটাকে ব্যাঙের ছাতা বলা হয়। এবং এটা হচ্ছে দেখো একটা পরিচক্র নামক একটা শব্দ আছে। শব্দটা কি? ওই যে লনে যখন অনেক সময় থাকে তখন দেখা যায় এরা একদম চক্রাকারে,
ঠিক আছে, আর একদম চক্রাকারে থাকে, মানে পুরো একটা চক্র গঠন করে, আর দেখতেও সাদা, এই কারণে এটাকে কি বলা হয়, পরিচক্র। ঠিক আছে, এবার দৈহিক গঠনের মধ্যে দেখো, দৈহিক গঠন, দৈহিক গঠন, আচ্ছা দৈহিক গঠন বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে বলতেছো নামাজের বিরতি, আমি এক্সাক্ট 4:30টার মধ্যে লেকচার শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি এক্সাক্ট 4:30টার মধ্যে লেকচার শেষ করব। আর যেহেতু এখন দিন একটু বড় হয়েছে, সো 4:30টার সময় নামাজ পড়লে খুব একটা বেশি সমস্যা হবে না। হ্যাঁ, কারণ মাগরিবের নামাজ মোটামুটি হচ্ছে 5:30টার পরে, এখন আজান দিচ্ছে 5:35-এর দিকে। ঠিক আছে, ঢাকাতেই যেহেতু 5:35-এর দিকে আজান দিচ্ছে, সো তোমরা যারা ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছো তাদের তো আরো 4-5 মিনিট পরে। ঠিক আছে, সো 5:40 হয়ে যায়। সো যদি 4:30টার দিকে আর নামাজ পড়ি খুব একটা বেশি সমস্যা হবে না। ঠিক আছে, এই জন্য লেকচারটা একবারে শেষ করে দিব, মাঝখানে আর কোনো বিরতি দিতে চাচ্ছে না, একটু মনোযোগ দিয়ে শোনো তাহলেই হবে। ভাইয়া এখনো একটা চ্যাপ্টার বাকি, হ্যাঁ এখনো একটা চ্যাপ্টার বাকি, সেটা তো আমার মাথায় আছে, ওই চ্যাপ্টারে পড়ানোর মতো কিছু আছে রে, ওই চ্যাপ্টারে মেডিকেলে আসার মতো কিছু আছে, এবং ওই চ্যাপ্টারটাই শুধুমাত্র আমি একদিনে পড়াইছিলাম। তো আশা করি ওই চ্যাপ্টার তোমাদের সবচেয়ে ভালো পড়া থাকার মধ্যে, থাকা যেই চ্যাপ্টারগুলো তোমাদের সবচেয়ে ভালো পড়া আছে তার মধ্যে একটা ওই চ্যাপ্টার হওয়া উচিত। আসো, ছত্রাকের এই যে দৈহিক গঠন, দৈহিক গঠনের মধ্যে দেখো এই যে ছাতার মতো যেটা দেখতেছো, এই ওপরে পুরো অংশটাই হচ্ছে তোমার ফ্রুট বডি বা জনন অংশ, আর নিচের এই যে মাইসেলিয়াম, ছত্রাকের দৈহিক গঠনকে মাইসেলিয়াম বলি না, যে নিচের শেকড়ের মতো যেগুলো দেখতেছি, যেগুলো শেকড়ের মতো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে, শেকড়ের মতো যা কিছু দেখতেছে এগুলো হচ্ছে মাইসেলিয়াম, এবং ওপরের যে পুরোটাই হচ্ছে জনন অংশ বা ফ্রুট বডি। এবার এর উপরে যে ছাতার মতো যেটা দেখতেছি এটা হচ্ছে পাইলিয়াস, আর এই যে দণ্ডাকার যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যানুলাস, সরি দণ্ডাকার যেটা দেখতেছি সেটার নাম হচ্ছে স্টাইপ। স্টাইপের একদম ওপরে এটা আংটির মতো হচ্ছে একটু ফোলা হয়ে যায়, এটাকে বলা হয় অ্যানুলাস। আর অ্যানুলাস গুলা পাইলিয়াসের সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে, গিলের মাধ্যমে। ঠিক আছে, এখন এখানে তোমার হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই গঠনের মধ্যে ব্যাসিডিয়ামের মাথায় 4টা ব্যাসিডিও স্পোর থাকে, মানে ব্যাসিডিও স্পোর, যেহেতু এগুলো ব্যাসিডিও কার্প, তাহলে ব্যাসিডিও কার্পের স্পোর গুলার নাম কি হবে, ব্যাসিডিও স্পোর। তাহলে ব্যাসিডিও স্পোর কয়টা তৈরি হয়, একটা ব্যাসিডিয়াম থেকে 4টা, একটা ব্যাসিডিয়াম থেকে কয়টা ব্যাসিডিও স্পোর তৈরি হয়, 4টা, এতটুকু পড়লেই হবে। এবার আসো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এটা একবার রিডিং দিবা। ঠিক আছে, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে উপকারিতার মধ্যে এমন কিছু নাই যেটা একটু কঠিন। ঠিক আছে, তো একবার সুন্দর করে রিডিং দিলে তুমি এমনি পারবা, কারণ হচ্ছে ছত্রাক এত সুন্দর খাবার, যার মধ্যে সবকিছু খুব অত্যন্ত মানে পরিমিত পরিমাণে থাকে, ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ খাবার, আঁশ জাতীয় খাবার থাকে, এই জন্য হজম ভালো হয়, মানে এটা এখানে প্রচুর পরিমাণে খনিজ থাকে যার কারণে আরো ভালো হয়, এগুলো আমরা এমনি রিডিং দিলে পারবো আশা করি। ঠিক আছে, এখানে বিষাক্ততার মধ্যে কিছু ঘটনা আছে। ঠিক আছে, বিষাক্ততার মধ্যে কিছু ঘটনা হচ্ছে, দেখো বিষাক্ত প্রজাতির নামগুলা দেওয়া আছে, এই প্রজাতিগুলোর নাম একটু পড়তে হবে, এরকম আসে, একটু এরকম আসতে পারে, এরকম যে হচ্ছে নিচের কোনটি বিষাক্ত ছত্রাক, এগুলো একটু রাখবে। ঠিক আছে, এই যে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস বেশ বিষাক্ত, এরপরে সবচেয়ে বেশি বিষাক্ত হচ্ছে কি অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা ফ্যালোয়েডস। ঠিক আছে, এরপরে বিষাক্ত মাশরুম চেনার কিছু উপায় আছে, এটা একটু পড়তে হবে। বিষাক্ত মাশরুম চেনার উপায়গুলো কি কি, দেখো উজ্জ্বল বর্ণগুলা বিষাক্ত হয়, তাহলে উজ্জ্বল বর্ণগুলা কেমন, বেগুনি রঙের। ঠিক আছে, যেহেতু উজ্জ্বল তার মানে রোদে জন্মাবে না, কারণ দেখবা তোমাদের যে জামা কাপড় গুলো অনেক বেশি রঙিন জামা কাপড়, সেগুলো দেখবা যে মায়েরা কখনোই প্রখর রোদে শুকাতে দেয় না, তার মানে এগুলো প্রখর রোদে জন্মাবে না। যেহেতু বিষাক্ত তার মানে এগুলা কি ঝাঁঝালো হবে, অম্ল গন্ধযুক্ত এবং ঝাঁঝালো হবে। ঠিক আছে, কাঠের ওপর জন্মায় এমন প্রজাতিগুলা বেশ বিষাক্ত, তাহলে এগুলো কোথায় জন্মায়, কাঠের ওপর। এইবার আসো ছত্রাক ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগের মধ্যে মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে আলুর বিলম্বিত ধসা, এবং এখান থেকে কিচ্ছু না পড়লেও জাস্ট একটা লাইন পড়বা যে আলুর বিলম্বিত ধসা কে করে, কে এই আলুর বিলম্বিত ধসার জন্য দায়ী, এটা হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টান্স। আলুর বিলম্বিত ধসা কে করে, ফাইটোফোরা ইনফেস্টান্স। আর আর্লি ব্লাইট কে করে, অল্টারনারিয়া সোলানি। ঠিক আছে, আর্লি ব্লাইট কে করে, অল্টারনারিয়া সোলানি। ঠিক আছে, এরপরে এগুলাতে ওইরকম কিছু পড়া লাগবি না লাগবে না আর কি। ঠিক আছে, এবার দেখো প্রতিকারের মধ্যে এই যে 1% বৌদ্ধ মিক্সার, পরের পেজের একদম লাস্টের লাইনের উপরে এখানে আছে যে 1% বৌদ্ধ মিক্সার। তো 1% বৌদ্ধ মিক্সারে কি কি থাকে এটা একটু দেখবা, যে কপার সালফেট, লাইম এবং পানি। এই যে কপার সালফেট, লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি, এটা থাকে। আর কি পড়বা,
আরো পড়তে চাও, আর পড়তে চাইলেও পড়া লাগবে না। এবার আসো হচ্ছে দাঁত রোগ। দাঁত রোগের মধ্যে শুধুমাত্র আমরা কি পড়বো, এই যে দাঁত রোগকে কি বলা হয়, টিনিয়া। ঠিক আছে, চিকিৎসা শাস্ত্রের ভাষায় এটাকে কি বলা হয়, টিনিয়া। চিকিৎসা শাস্ত্রে কখনো এটাকে বলবে না দাঁত রোগ, কি বলবে, টিনিয়া। টিনিয়া হয়েছে। তো টিনিয়া রোগের জন্য কে দায়ী, মেনলি হচ্ছে ট্রাইকোফাইটন। ট্রাইকোফাইটন রুব্রাম আর হচ্ছে ট্রাইকোফাইটন ভেরুকোসাম। ট্রাইকোফাইটন রুব্রাম এবং হচ্ছে ট্রাইকোফাইটন ভেরুকোসাম। এরপরে হচ্ছে আরো কিছু আছে যারা হচ্ছে মাইক্রোস্পোরিয়াম বা হচ্ছে এপিডার্মোফাইটন। মাইক্রোস্পোরা মাইক্রো 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 মাইক্রোস্পোরাম আর হচ্ছে এপিডার্মোফাইটন, এগুলা দিয়েও হচ্ছে দাঁত রোগ হতে পারে। আপনার বাড়ি হচ্ছে পাবনা, কুষ্টিয়া আর রাজশাহী। আমার বাসা রাজশাহী, তবে রাজশাহী মেডিকেলে পড়ি না, পড়ি ঢাকাতে। ঠিক আছে। ওয়াও ব্রো, সেই অবস্থা। কয়েকদিন পরে রাজশাহী যাব, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। রাজশাহী ব্রাঞ্চে কোচিং করা হয়েছিল ছোটবেলায়, যখন আমি কোচিং করি। রাজশাহীর লক্ষ্মীপুর বাসা, শহরে। ঠিক আছে, এবার আসো লাইকেন 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 পড়তে আমার 2 মিনিট লাগবে। লক্ষ্মীপুরের কোথায় এত বেশি, আর তো স্পেসিফাই বাড়ির নাম্বার বলতে হবে তাহলে। ছোটবেলায় হচ্ছে এই যখন আমি কোচিং করছি তখন খুব রাজশাহী মেডিকেলের পাশ দিয়ে যাইতাম। যারা হচ্ছে রাজশাহীতে একবার ভিজিট করছো তারা হয়তো দেখছো যে রাজশাহীতে লক্ষ্মীপুর নামক শহরের মধ্যে লক্ষ্মীপুর নামক একটা জায়গা আছে, এবং সেই জায়গায় রাজশাহী মেডিকেল কলেজ আছে। এবং রাজশাহী মেডিকেল কলেজটা অনেক বড়। ঠিক আছে, অনেক বড়, তুলনামূলকভাবে অনেক বড়। তো প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে আমি কোচিং করতে যাইতাম, আর খালি বারবার রাজশাহী মেডিকেল কলেজের দিকে তাকায় থাকতাম যে এখানে মেডিকেলে যারা পড়ে তারা কত কত সৌভাগ্যবান, তারা কত ভাগ্যবান। এই রাজশাহী মেডিকেল, এই সেই রাজশাহী মেডিকেল। তারপরে অনেক সময় দেখতাম যে ভাইয়া আপুরা বের হচ্ছে, অনেকে অ্যাপ্রন পরে বের হচ্ছে, ওই দিক দিয়ে আবার কলেজেও যাইতাম। তো যখন দেখতাম যে ভাইয়া আপুরা খুব বের হচ্ছে বা ইয়া করতেছে, অনেক সময় দেখতাম যে একই অটোতে ভাইয়ারা আবার উঠতেছে বা আপুরা উঠতেছে, তো দেখে খুবই ভালো লাগতো। ঠিক আছে, সেই সময় মানে খুব মানে নিজের খুব বেশি জেদ হইতো যে আমিও মেডিকেলে পড়বো ইনশাল্লাহ, আমিও একদিন এভাবে এরকম এরকম মেডিকেলের মানে অ্যাপ্রন পরে একদিন মেডিকেলে ঢুকবো ইনশাল্লাহ। তো আসলে ওই জেদটা জেদটা হয়তো আল্লাহ কবুল করে নিছে, প্লাস হচ্ছে ওই যে একটা দৃঢ় সংকল্প ছিল যে আমি মেডিকেলে পড়বো ইনশাল্লাহ যাই হয়ে যাক না কেন। তো ওই দৃঢ় সংকল্পটা আসলে আল্লাহ কবুল করে নিছে, যার কারণে এখন ইনশাল্লাহ হচ্ছে মেডিকেলে একটা মেডিকেলে আলহামদুলিল্লাহ পড়তেছি। এবং যদিও সেটা রাজশাহী মেডিকেল হচ্ছে ভালো মেডিকেল, কিন্তু রাজশাহী মেডিকেল আসলে পড়া হয় নাই। কিন্তু মাঝে মধ্যে রাজশাহীতে যখন যাই তখন আবারও রাজশাহী মেডিকেলে যাওয়া হয়, ঘোরা হয়, কারণ ওইখানে প্রচুর ফ্রেন্ড আছে। ঠিক আছে, আসলে লাইকেন 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 আসলে লাইকেন লাইকেনের হচ্ছে শৈবাল ছত্রাকের সহাবস্থান। শৈবাল ছত্রাক মিলিতভাবে এক জাতীয় আচ্ছা, লাইকেনটা কি, শৈবাল এবং ছত্রাক যখন মিলিতভাবে থাকে এবং যখন সেটা হচ্ছে পরস্পর পরস্পরের উপকার করে, কেউ কারো ক্ষতি করে না, তখন সেটাকে বলা হয় লাইকেন। কেউ কারো ক্ষতি করবে না, দুইজন দুইজনের উপকারে কাজে লাগে, তখন সেটাকে বলা হয় লাইকেন। ঠিক আছে, এবার আসো লাইকেনের মধ্যে লাইকেনের হচ্ছে শৈবাল, মোট ভরের মধ্যে শৈবালের ভর কত, 5 থেকে 10%। লাইকেনের মোট ভরের মধ্যে শৈবালের ভর কত, 5 থেকে 10%। ঠিক আছে, মাত্র 5 থেকে 10% হচ্ছে শৈবালের ভর, আর ছত্রাক বাদ বাকি সবগুলা ছত্রাক। আর লাইকেনের বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা, অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এবার লাইকেনের মধ্যে দেখো আছে দুইটা শব্দ, ফটোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট। ফটোবায়ন্ট এবং মাইক্রোবায়ন্ট। ঠিক আছে, তাহলে ফটোবায়ন্ট হচ্ছে আর মাইক্রোবায়ন্ট। ফটোবায়ন্ট কারা, যারা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, মানে শৈবালকে বলা হয় ফটোবায়ন্ট। আর মাইক্রোবায়ন্ট কারা, ছত্রাককে বলা হয় মাইক্রোবায়ন্ট। ঠিক আছে, ছত্রাক গুলাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। এবার দেখো হচ্ছে লাইকেনের শৈবাল যেভাবে উপকৃত হয় আর ছত্রাক যেভাবে উপকৃত হয়, এটা একবার রিডিং দেওয়ার পরে না বোঝার মতো কিচ্ছু থাকবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে লাইকেনের ছত্রাক যেভাবে উপকৃত হয়, লাইকেনের এই যে শ্রেণী বিভাগ, আসো লাইকেনের শ্রেণী বিভাগ। এই যে শ্রেণী বিভাগের মধ্যে এই যে এগুলো আছে, এগুলো যদিও দাগানো আছে কিন্তু এগুলা থেকে পড়া লাগবে না। ঠিক আছে, এগুলো যদিও দাগানো আছে কিন্তু আসলে এগুলো পড়া লাগবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কারণ এগুলা পড়ে আসলে এই যে এই পেজটা, যে পেজ, এই পেজের দিকে তাকাইলে এই চ্যাপ্টারের প্রতি হচ্ছে ভয় ধরে যায় যে হাই আল্লাহ এখানে কি আছে। তো এগুলো পড়া লাগবে না। কেন পড়া লাগবে না, এর আগে অনেক ব্যাখ্যা দিছি, আবার নতুন করে ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তবে যদি কেউ যাও যে আমি পড়তে 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 চাই, তাহলে পড়বা, সমস্যা নাই। ঠিক আছে, কি ব্যাপার।
ঠিক আছে। এরপরে আসো লাইকেনের অন্তর্গঠন। লাইকেনের অন্তর্গঠনের মধ্যে শুধুমাত্র এই নামগুলা পড়বা, যে ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাস্তর, মেডুলা আর হচ্ছে নিম্ন কর্টেক্স। পাশে চিত্র আছে দেখো, ঊর্ধ্ব কর্টেক্স, ওপরে এই যে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শৈবাল, মাঝখানে এই যে শাখা প্রশাখা এই যে মেনলি হচ্ছে এই যে সূত্রাকার যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে মেডুলা, আর নিচে যেটা দেখতেছো সেটা হচ্ছে নিম্ন কর্টেক্স। আর এর মধ্যে দিয়ে যেগুলো এই যে শেকড়ের মতো বের হয়ে আছে সেগুলো হচ্ছে রাইজাইন। শেকড়ের মতো যেগুলো বের হয়ে আছে সেগুলো হচ্ছে রাইজাইন। ঠিক আছে। এরপরে সরাসরি আমরা লাইকেনের গুরুত্বে চলে যাব। লাইকেনের গুরুত্বের মধ্যে প্রথম করে ইম্পর্টেন্টটা, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো 4, 5, 6 এবং 7। 4, 5, 6 এবং 7 এটার ডিটেলস পড়বা। আর এখানে মানুষের খাদ্য হিসেবে শুধু এখানে পড়বা যে লাইকেনের নামক কার্বোহাইড্রেট থাকে। আর কোন কোন পয়েন্ট পুরাপুরি পড়বা, এই যে অ্যান্টিবায়োটিক হিসেবে টিউমার রোগে, হৃদরোগে এবং বিভিন্ন রোগে, এই যে 4, 5, 6, 7 পুরাপুরি পড়বা। ঠিক আছে, তাহলে হবে ইনশাআল্লাহ। এই তো মোটামুটি ছিল লাইকেন। লাইকেনের হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে দেখো যে লাইকেন হচ্ছে বায়ু দূষণের একটা নির্দেশক, আর পরিবেশ দূষণের নির্দেশক বলা হয় টেরিডোফাইটাকে। ঠিক আছে, সরি, ব্রায়োফাইটাকে। লাইকেনকে বলা হয় বায়ু দূষণের নির্দেশক, আর পরিবেশ দূষণের নির্দেশক বা পরিবেশ দূষণের সূচক বলা হয় ব্রায়োফাইটাকে। এই দুইটা জিনিস বারবার প্যাচ লাগে, এই দুইটা জিনিস যেন প্যাচ না লাগে। ঠিক আছে। আর লাইকেনের বাদ বাকি যা আছে পরিবেশ দূষণে, এখানে শুধুমাত্র এই যে দাগানো লাইন কয়েকটা একটু কষ্ট করে পড়বা, তাহলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর ওই রকম প্যাচ ট্যাচ নাই, আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলছি। তাহলে 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 আমাদের আর একটা চ্যাপ্টার আছে, হাতে সময় আছে 15 মিনিট। আমি মনে করি 15 মিনিট আমার জন্য এনাফ, কারণ ওই চ্যাপ্টারে যেগুলো বোঝানোর ছিল সেগুলো হচ্ছে মেন ক্লাসে বুঝাইছি। আর সবচেয়ে বড় দুঃখের যেটা কথা হচ্ছে, ওই বুঝানো জিনিসগুলো মেডিকেলে আসে না। ঠিক আছে। এই চ্যাপ্টারে মেডিকেল থেকে যেই কোশ্চেনগুলো আসে, যেই জায়গাগুলো থেকে মেডিকেলে আসে, আমি শুধুমাত্র সেই জায়গাগুলোই আলোচনা করতে চাচ্ছি। এই কারণে আমার আসলে এই চ্যাপ্টার পড়াইতে বেশি সময় লাগবে না। ঠিক আছে। এই কারণে আমার এটা পড়াইতে বেশি সময় লাগবে না। বুঝতে পারছেন? তো আপনাদের জন্য 1 মিনিটের একটা রেস্ট, 1 মিনিটের জন্য একটা বিরতি, আমার আসলে পানি খাওয়া দরকার। এই তো অবস্থা। তারপরে আমরা এখন 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 আরো একটি লাস্ট একটা চ্যাপ্টারে আসব। তো দেখো, আমি যেদিন লেকচার নিয়েছিলাম সেদিন খুব সুন্দর করে বলছিলাম যে এই চ্যাপ্টারে সিলেক্টিভ 3টা জায়গা আছে, যেই 3টা জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন হয়। সিলেক্টিভ 3টা জায়গা আছে যে জায়গা থেকে মেডিকেলে কোশ্চেন হয়, এবং গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে। বিগত 3-4 বছরের কোশ্চেন দেখলে ওই সিলেক্টিভ 3 জায়গা থেকে কোশ্চেন হয়েছে। তার প্রথম জায়গা কোনটা, সেটা হচ্ছে ওই যে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন আছে না, মূল, কাণ্ড, পাতা, এগুলা বিভিন্ন মাধ্যমে যে প্রজননটা, ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এরপরে যদি সেকেন্ড গুরুত্বপূর্ণ বলি, একটা ছক আছে না, একটা টেবিল, যে নিষেকের আগে কি ছিল, নিষেকের পরে কি ছিল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে যদি আলোচনা করি। এবং তারপরে যদি গুরুত্বপূর্ণ বলি, এই যে বিভিন্ন ধরনের ডিম্বক আছে না, ঊর্ধ্বমুখী ডিম্বক, নিম্নমুখী ডিম্বক, পার্শ্বমুখী ডিম্বক, এই 3টা টপিক হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট গুরুত্বপূর্ণ, এবং প্রশ্ন আসলে এই 3টা টপিক থেকে আসবে ইনশাল্লাহ। এবং তোমরা যখন এই চ্যাপ্টার পড়াশোনা শুরু করবা, তখন কি করবা, আগে এই 3টা টপিক পড়বা, তারপরে পুরো অধ্যায় পড়া শুরু করবা। ঠিক আছে। আগে এই 3টা টপিক পড়বা, তারপরে হচ্ছে পুরাটা পড়া শুরু করবা। কারণ এই প্রথম থেকে যদি পড়াশোনা শুরু করো, তো ওই জায়গায় যে অতক্ষণে আর ধৈর্য থাকবে না, অত মনোযোগ দিয়ে পড়ার মতো ধৈর্য আর থাকবে না। ঠিক আছে। এই হলো অবস্থা। তারপরে আবার বলেন প্লিজ। আবার আর বলতে পারতেছে না ভাইয়া, প্লিজ। আমি বলার সময় বলতেছি রিপিট,
ওই যে আমাদের হচ্ছে মূল কাণ্ড পাতার মাধ্যমে যে বংশ বিস্তার হয়, স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আর হচ্ছে নিষেকের আগে এবং নিষেকের পরে যে কি হয় ওই শকটা, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডিম্বকের যে উদাহরণ আছে এইটা, এই তিনটা টপিক হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেডিকেলে আসার মতো। এবং দুঃখের ব্যাপার হচ্ছে দেখো এই টপিক থেকে ওই যে যেমন হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ ও পরিস্ফুটন, পুং গ্যামেটোফাইটের বিকাশ এবং পরিস্ফুটন, এগুলো কিন্তু পড়তে অনেক মজা লাগে। এখন দুঃখের ব্যাপার হচ্ছে এগুলো পড়তে মজা লাগলেও এগুলো থেকে তো আসলে মেডিকেলে কোশ্চেন হয় না। এগুলো বোঝানো অনেক ভালো, কারণ হচ্ছে সিকিউ কোশ্চেনে আসতে পারে যে গ নাম্বারে বা ঘ নাম্বারে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটনটি ব্যাখ্যা করো, বা ওইটার ব্যাখ্যা গঠন করো, এই করো সেই করো, এরকম কোশ্চেন আসে, তার কারণে সুন্দর লাগে পড়তে, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আসবে না, সো ওই সময় ক্লাসে অনেক সময় ছিল, এই জন্য আমি ডিটেলসে ধরে ধরে তোমাদেরকে চিত্র আঁকায় বুঝাইছিলাম। কিন্তু এখন এখন এটা করা যাবে না। এবং তোমরা আসলে অনেকক্ষণ ক্লাস নিয়ে 2 ঘন্টা ক্লাস নিয়ে অনেক বেশি বোর্ড, স্বাভাবিক, কারণ আমি নিজে বা আমাদেরও মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাসে বসে থাকতে প্রচন্ড কষ্ট হয় সত্য বলতে কি। তো তোমাদেরও আসলে কষ্ট হওয়া উচিত, ঠিক আছে, যে 2 ঘন্টা ধরে বসে আছো, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হওয়া উচিত। অনেকে হাসতেছো, মানে হেসে বোঝাচ্ছ যে জি ভাই আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা বলতে পারতেছি না, ঠিক আছে। তো যেহেতু তোমরা বলতে পারতেছো না, হাসির রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছ যে আমাদের কষ্ট হচ্ছে, তো এদের জন্যই আসলে আহ আমরা একটু দ্রুত ইয়ে করব, ঠিক আছে। তবে এই কষ্ট আর বেশি দিন নাই, ঠিক আছে, এই কষ্ট আর বেশি দিন নাই। এই তো এই কয়েকটা তোমরা দাবি করলা বলে হচ্ছে রিভিউ ক্লাস নেওয়া হচ্ছে, আর না হলে রিভিউ ক্লাসও নেওয়া হইতো না, তাহলে তো কষ্ট তখনই চলে যাইতো। আর আর আরেকটা কথা হচ্ছে, কি যেন বলতে চাইলাম, সেটা হচ্ছে এটাও আর বেশি দিন নাই। এই তো তোমার হচ্ছে বোটানি শেষ, এরপরে জুলজি, আর হচ্ছে কেমিস্ট্রি, 1 সপ্তাহ মনে হয়, আর মনে হয় 2 সপ্তাহ এই কষ্টটা একটু সহ্য করতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস, এরপরে আশা করি আর কষ্ট করতে হবে না। তো মেডিকেলে এসে তখন ক্লাস করতে হবে 2 ঘন্টার। তো তখন আসলে তখন 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 তখনেরটা তখন দেখা যাবে, কি বলো তোমরা? তখনেরটা তখন দেখা যাবে, তখন আসলে ভালো লাগবে। প্রথম প্রথম তো ভালো লাগবে, কেন ভালো লাগবে? কারণ এই সেই মেডিকেল যার জন্য এত পরিশ্রম করেছি, এই সেই মেডিকেল এটাতে আসার জন্য এত কষ্ট করছে, ঠিক আছে, ঠিক আছে। অবশ্য প্রজননের মধ্যে প্রজনন হচ্ছে মেইনলি 2 প্রকার। একটা হচ্ছে এই যে দেখো, প্রজননকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। কি লেখা আছে? মূলত 2 ভাগে ভাগ করা হয়, মূলত 2 ভাগে। একটা হচ্ছে যৌন এবং অযৌন। আরেকটা জিনিস আছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি, এটা অতটা ইয়া না, ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ না। সো এটা ওই রকম না, মানে এটার সাথে যে যৌন, অযৌন এবং পার্থেনোজেনেসিস 3টা প্রকার এরকম না। সো পরীক্ষা যদি আসে তাহলে 2টা দাগাবা, ঠিক আছে। পোলাপান চকলেট দাবি করছে, যদি সম্মুখে ক্লাস নেওয়ার সুযোগ হইতো তাহলে অবশ্যই চকলেট খাওয়াইতাম, বা যদি দেখা হয় তাহলে অবশ্যই খাওয়াবো। যেহেতু রাজশাহী যাবো, যদি তোমাদের সাথে দেখা হয় কারোর সাথে। দেখো, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজননের মধ্যে আসো, এখানে আমাদের হচ্ছে প্রথমে আছে পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটন। পুংগ্যামেটোফাইটের পরিস্ফুটনের মধ্যে আমরা পড়ছিলাম এই যে এখানে হচ্ছে প্রাথমিক জননকোষ তৈরি করে, দেয়াল কোষ তৈরি করে। দেয়াল কোষ সাধারণত 3 থেকে 5 স্তর বিশিষ্ট। দেয়াল কোষ সাধারণত 3 থেকে 5 স্তর বিশিষ্ট, ঠিক আছে। এবং হচ্ছে সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে ট্যাপেটাম। সবচেয়ে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? ট্যাপেটাম, ঠিক আছে। এরপরে আসো, এই যে আমাদের হচ্ছে যেই এর ফলে যে আমাদের পরাগরেণুটা তৈরি হয়, পরাগরেণু সাধারণত হলুদ বর্ণের হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের হতে পারে, তবে হচ্ছে সবচেয়ে বেশি হয় হলুদ বর্ণের। এবার আসো পরাগরেণুর গঠন। হ্যাঁ, পরাগরেণুর গঠনের মধ্যে আমাদের যেটুকু লাগবে সেটা হচ্ছে এটা হচ্ছে পরাগরেণু যেহেতু গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার, ব্যাস হচ্ছে 10 থেকে 200 মাইক্রোমিটার এবং 2 স্তর বিশিষ্ট, এক্সাইন এবং ইনটাইন। এক্সাইনটা কিউটিন যুক্ত পুরু এবং শক্ত, এক্সাইনটা কিউটিন যুক্ত পুরু এবং শক্ত। এবং এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদানের নাম কি? স্পোরোপোলেনিন। এক্সাইনের প্রধান রাসায়নিক উপাদানের নাম স্পোরোপোলেনিন, ঠিক আছে। আর ইনটাইনটা হচ্ছে পাতলা, এবং দেখো এখানে জার্ম পোর থাকতে পারে, মানে এদের জনন ছিদ্র থাকতে পারে। কয়টা পর্যন্ত? 20টা পর্যন্ত। মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে 20 হইতে পারে, কিন্তু 21 হইতে পারবে না, ঠিক আছে। একটাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 20টাও থাকতে পারবে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝছো। এবার পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন। পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটনের মধ্যে পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটনের মধ্যে শুধু আমরা এই জায়গাটা দেখবো। এই যে দেখো, এখানের যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করে, একটা জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটা
এখানে ডিলেট হয়ে যায়, আর এখান থেকে যখন পোলেন টিউব গঠন করে, এই পোলেন টিউবে এসে জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু গঠন করে, এই একটা শুক্রাণু, এই একটা শুক্রাণু, ঠিক আছে। এই দুইটা শুক্রাণু, তার মানে মনে রাখো এই চিত্র থেকে যে এখানে দুইটা শুক্রাণু গঠিত হয়েছে, এই দুইটা শুক্রাণু যে ওইখানে দুইটা মিলন ঘটাবে, ওই মিলন আমরা দেখব। তার আগে আমাদের কি দরকার ডিম্বকের পরিস্ফুটন, তাই না? তাহলে ডিম্বকের পরিস্ফুটন মেনলি কোথায় ঘটে? ডিম্বকের পরিস্ফুটন ঘটে মূলত গর্ভাশয়ের কোথায়? অমরাতে। তো অমরাতে দেখা যায় যে একটা কোষ প্রথমে হচ্ছে, যে কোষটা এভাবে সুন্দর করে বিভাজিত হয়, এই যে একটা কোষ, এই যে কোষ মানে মাতৃকোষ হিসেবে কাজ করে, এই কোষটা বিভাজিত হয়ে চারটা কোষ তৈরি করে, এর মধ্যে তিনটা নষ্ট হয়ে যায়, একটা থাকে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় মনোস্পোরিক, ঠিক আছে। মনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক, চার ধরনের হতে পারে, মনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক, ঠিক আছে। তো এই কোষের এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুই পাশে দুই নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষে পরিণত হয়। নিউক্লিয়াস দুইটা পরপর দুইবার বিভাজিত হয়ে, এই যে দুই পাশে দুইটা করে, এবার এর পরবর্তীতে আবার বিভাজিত হয়ে দুই পাশে দেখো চারটা করে, আটটা নিউক্লিয়াসের একটা অবস্থা তৈরি করে। এই স্টেটটা থেকে দুই পাশ থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে এসে কি গঠন করে? সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে। মাঝখানে কি গঠন করে? সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের দেখো যেই পাশটাতে তোমার এই যে আমাদের হচ্ছে এই যে ভ্রূণথলিতে, তাহলে আমরা এখন কেমন গঠন পাচ্ছি? যে মাঝখানে দুইটা নিউক্লিয়াস, যেটা সেকেন্ডারি নিউক্লিয়াস, এক পাশে তিনটা নিউক্লিয়াস, আরেক পাশে তিনটা নিউক্লিয়াস। তো যে পাশে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র থাকে, সেই পাশের মাঝখানের কোষটাকে বলা হয় ডিম্বাণু, এবং পাশাপাশি দুইটা কোষকে বলা হয় সহকারী কোষ, ঠিক আছে। এবং এগুলোকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা ডিম্বাণুযন্ত্র, আর অপর পাশের তিনটা নিউক্লিয়াসকে বলা হয় প্রতিপাদক কোষ। এই হলো একটা ঘটনা। তাহলে এই ঘটনা দিয়ে আসো আমরা হচ্ছে একটা ডিম্বক তাহলে দেখি। এই যে সেই ডিম্বকের ভেতরে যে আমরা থলিটা দেখতেছি, এই থলির নাম হচ্ছে ভ্রূণথলি। এই ডিম্বকের মাঝখানে যে থলিটা আমরা দেখতে পাচ্ছি, সেই থলিটার নাম কি? ভ্রূণথলি। ভ্রূণথলি, যেটা আমরা এতক্ষণ দেখাইলাম কেমনে কেমনে হইলো, ঠিক আছে। তাহলে ভ্রূণথলি, এই যে এইদিকে আছে মাইক্রোপাইল, এই যে এটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র। এই ডিম্বকরন্ধ্রের দিকের এই কোষগুলো হচ্ছে, এটা হচ্ছে ডিম্বাণু, দুই পাশেটা হচ্ছে সাহায্যকারী কোষ, অপর পাশে এটা হচ্ছে প্রতিপাদক কোষ, এটা সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই যে এভাবে দেখো হচ্ছে এই যে কিছু কোষ এখানে এখানে সজ্জিত হয়ে আছে, এই কোষগুলোকে বলা হয় নিউসেলাস। এই কোষগুলোকে কি বলা হয়? নিউসেলাস, ঠিক আছে। এবারে এই পাশে দেখো ডিম্বাণু হচ্ছে কি দুইটা স্তর বিশিষ্ট, একটা হচ্ছে এক্সাইন আর একটা, এটা হচ্ছে বহিঃত্বক আর এটা হচ্ছে অন্ততক, ঠিক আছে। এক্সাইন, ইন্টাইন। স্ত্রীরেণু 2n নাকি n? স্ত্রীরেণু অবশ্যই হ্যাপ্লয়েড মানে n। এটাকে বলা হয় ডিম্বক নাড়ি, এটাকে বলা হয় ডিম্বক নাভি। এগুলার নাম পড়বা এবং ইংরেজি নাম পড়বা, ঠিক আছে। এগুলার নাম এবং ইংরেজি নাম পড়বা। আসতে পারে নিচের কোনটি ডিম্বকের অংশ, নিচের কোনটি ডিম্বকের অংশ নয়, ঠিক আছে। এবার দেখো এই যে আমাদের বিভিন্ন প্রকার ডিম্বক, এটা কি বলছি চ্যাপ্টারের থার্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা কি? ঊর্ধ্বমুখী কাকে বলে? যাদের এই যে ডিম্বকরন্ধ্র উপরের দিকে থাকে। উদাহরণ কি? আমরা কি বলছিলাম? উপরের দিকে মুখ করে কেউ যদি যায় তখন তাকে কি বলা হয়? পাগল। আমরা আগে যখন পড়াইছিলাম তখন বলছিলাম পাগল দিয়ে মনে রাখতে, ঠিক আছে। পাগল কি? পয়ে হচ্ছে পান, পথে হচ্ছে পানি মরিচ, আর গোলে হচ্ছে গোলমরিচ। পান, পানি মরিচ, গোলমরিচ। আর 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 পার্শ্বমুখী মানে কি বলছিলাম? পক্ষ। পার্শ্বমুখী কি দ্বারা মনে রাখতে বলছিলাম? পক্ষ নেওয়া, ঠিক আছে। সো পক্ষতে হচ্ছে কি? পপি আর হচ্ছে ক্ষুদিপানা, পপি আর ক্ষুদিপানা, ঠিক আছে। আর বক্রমুখী কি দিয়ে মনে রাখতে বলছিলাম? সকাল। যেমন সকালটাই বাঁকা, ঠিক আছে। তার মানে সরিষা কালো কাসুন্দা। তাহলে বাকি থাকে কে? অধোমুখী বা নিম্নমুখী। তাহলে বাকি যেটা পাবো অপশনে, সেটা আমি অধোমুখী বা নিম্নমুখী দাগাই দিব, ঠিক আছে। আশা করি ঠিক থাকার কথা, ঠিক না থাকার মতো কোনো ঘটনা ঘটে নাই। এবার আসো দেখো নিষেকে কি ঘটে? নিষেকে যেটা ঘটে, এই যে আমাদের পরাগরেণু, এই পরাগরেণু এসে গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভমুণ্ড থেকে এই যে অঙ্কুরিত হয়ে আসতেছে, আমরা মনে আছে যে একটু আগে আমরা পোলেন টিউব গঠন করছিলাম, ওই যে পোলেন টিউব, এই পোলেন টিউবটা সুন্দর করে এসে এই যে ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে যায়। যেটা ডিম্বক রন্ধ্র দিয়ে ঢুকে যায় সেটাকে কি বলা হয়? পোরোগ্যামি। কি বলা হয়? পোরোগ্যামি, ঠিক আছে। এটা হচ্ছে পোরোগ্যামি। আর যেটা হচ্ছে ডিম্বক মূল দিয়ে, অনেকে আছে ডিম্বক মূল দিয়ে ঢুকে, সেটাকে বলা হয় কি? ক্যালাজোগ্যামি, ঠিক আছে। আর অনেকে আছে এই যে মাছ দিয়ে ঢুকে, আমাদের মাছ বরাবর ঢুকে, এই জন্য এটাকে বলা হয় মেসোগ্যামি, ঠিক আছে। তো এখানে দেখো এই যে দুইটা নিউক্লিয়াস, আমরা একটু আগে বলছিলাম যে ভালো মতো মনে রাখো যে এখানে দুইটা শুক্রাণু গঠন করছি। এই দুইটা শুক্রাণুর একটা শুক্রাণু এসে এই ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা শুক্রাণু এসে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, ঠিক আছে।
একটা ডিম্বাণু কার সাথে এসে একটা শুক্রাণু কার সাথে মিলিত হয়েছে? ডিম্বাণুর সাথে। আরেকটা শুক্রাণু কার সাথে মিলিত হয়েছে? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। মানে শুক্রাণু দুইটা দুই জায়গায় মিলিত হয়েছে, এই কারণে এটাকে কি বলা হয়? দ্বিনিষেক। দ্বিনিষেক কাদের বিশেষ বৈশিষ্ট্য? আবৃত বীজী উদ্ভিদের। তাহলে আবৃত বীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক। তাহলে ব্যতিক্রম কে? ব্যতিক্রম আছে একটা নগ্নবীজিতের ইফেদ্রা। কে 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 একটু দেখতে চাই, একটু দেখতে চাই শেষ সময়ে দেখি তোমাদের রেসপন্স। ব্যতিক্রম আছে একজন, কে? একটু লিখো তো দেখি। হাই হাই, লেখার গতি এত কম, সামনে বোঝা যাচ্ছে ক্লাসের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসো দেখো নিষেকের পরিণতি। নিষেকের পরিণতির ফলে কোনটা কিসে পরিণত হয় তাহাই আমরা দেখব এই ছকের মাধ্যমে। ঠিক আছে, এই যে এই ছকের মাধ্যমে দেখো নিষেকের আগে কি ছিল, পরে কি ছিল, দেখো কত গুরুত্বপূর্ণ। এই যে মেডিকেলে, মেডিকেলে কয়বার আসছে? 4 বার। এখান থেকে মেডিকেলে কয়বার প্রশ্ন আসছে? 4 বার। কয়বার? 4 বার। বুঝতে পারতেছো জিনিসটা কত গুরুত্বপূর্ণ? মানে আমার কত ভালো মতো এটা পড়া উচিত। এটা অনেক ভালো মতো বলা হয়েছিল। গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। গর্ভাশয়ের প্রাচীর কিসে পরিণত হয়? ফলত্বকে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। আর এক্সাইন কিসে পরিণত হয়? টেস্টাতে। ইনটাইন কিসে পরিণত হয়? টেগমেনে। ঠিক আছে, নিউসেরাস কি হয়? অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়। যদি সেটা থাকে সেটা হচ্ছে উপরে আরেকটা স্তর তৈরি করে, যেটাকে বলা হয় পেরিস্পার্ম। ঠিক আছে, বা পরিভ্রূণ। ডিম্বাণু ভ্রূণে পরিণত হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। বাদ বাকি এগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসো এখানে দেখো আমরা হচ্ছে যেটা পাইলাম সেটা হচ্ছে ডিম্বকের দুইটা স্তর ছিল, একটা হচ্ছে বহিতক, একটা অন্ততক। বহিতক টেস্টাতে পরিণত হয়েছে, অন্ততক টেগমেনে পরিণত হয়েছে। কিছু কিছু উদ্ভিদের কিছু কিছু বীজে আছে এটার উপরে আরেকটা স্তর তৈরি হয়, তৃতীয় আরেকটা স্তর তৈরি হয়, এটাকে কি বলা হয়? এরিল। তৃতীয় আরেকটা স্তর তৈরি হয়, এটাকে কি বলা হয়? এরিল। ঠিক আছে, এরিল কাতে দেখা যায়? লিচু, কাঠলিচু এবং জায়ফলে। লিচু, কাঠলিচু এবং জায়ফলে এরিল দেখা যায়। শাপলা বীজেও এরিল রয়েছে। মানে 4টা জায়গায় আমি এরিল পাচ্ছি আমাদের বই অনুসারে। সেটা কি? লিচু, কাঠলিচু, জায়ফল এবং শাপলা বীজ। ঠিক আছে, নিষেকের গুরুত্ব এটা একবার রিডিং পড়বা, ইহাতে গুরুত্বপূর্ণ কিচ্ছু নাই। অযৌন প্রজননের মধ্যে আসো যে স্পোরের গুলা নাম আছে, এখানে স্পোরের নামগুলা পড়বা। পেনিসিলিয়ামে কনিডিয়া বা কনিডিওস্পোর তৈরি করে, মিউকস স্পোরাঞ্জিওস্পোর তৈরি করে বা গনিডিয়া তৈরি করে, আর অ্যাগারিকাস ব্যাসিডিওস্পোর তৈরি করে। ঠিক আছে, এই যে আমরা এটারই অপেক্ষা করতেছিলাম। এই যে উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আমরা এইটারই অপেক্ষা করতেছিলাম। এইটা হচ্ছে পিসিএমএসএবি, বা সুন্দর মনে রাখছো তো তোমরা, এটাই তো মনে হয় বলছিলাম আমি। ম্যাট ম্যাট ম্যাট, এই জায়গাটা দেখে বুঝতে পারতেছো ম্যাট ম্যাট ম্যাট, এখানে ম্যাট কতবার আসে, মানে মেডিকেল অ্যাডমিশনে কতবার আসছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস এবং এটা ক্লাসে মুখস্থ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মূল দ্বারা কি কি বলছিলাম? মিষ্টি আলু, শতমূলী। মিষ্টি আলু ময়েতে মিষ্টি আলু, মতে মূল। ঠিক আছে, শতমূলী, শতমূল মানে মূল দ্বারাই হবে। দুইটা সবজি কি কি? কাকরোল এবং পটল। আর মাঝখানে একটা ফুল, ফুলের নাম কি বলছিলাম? ডালিয়া। মিষ্টি আলু, শতমূলী, দুইটা সবজি, কাকরোল, পটল, আর মাঝখানের একটি ফুল, সেটা কি? ডালিয়া। আর এরপরে আমরা এটা দ্বারা কি কি সাকারের মাধ্যমে বংশ বিস্তারটা, এটা মনে রাখতে বলছিলাম। ঠিক আছে, সরি সাকারটা না। এরপর দেখো কাণ্ডের মাধ্যমে যেগুলা, আমরা সবগুলা কাণ্ড পড়ে আসি। সপ্তম অধ্যায়ে আমরা পড়ছি না বিভিন্ন ধরনের কাণ্ড? B4 লেকচারে পড়ে আসছি না? তো বিভিন্ন ধরনের কাণ্ড গতকালকেই পড়ছি, তাই না? বা হচ্ছে এই গত পরশু বা 2 দিন আগেই পড়ছি বিভিন্ন ধরনের কাণ্ড। গোল আলু পড়ে আসছো না? এটা হচ্ছে বাল্ব কাণ্ডের উদাহরণ। আদা, তারপরে হচ্ছে আদা এবং সটি, এই যে এগুলা পড়ে আসছি না? রাইজোম কাণ্ডের উদাহরণ। পেঁয়াজ বাল্ব কাণ্ডের উদাহরণ, পেঁয়াজ রসুন বাল্ব কাণ্ডের উদাহরণ পড়ে আসছি না? আর সটি হচ্ছে এক ধরনের আদার মতো, সো এটাও হচ্ছে রাইজোম। সো এগুলো আমরা তো সবই পড়ে আসছি, সো আমি এগুলো দেখলেই বুঝতে পারবো এটা কাণ্ড। এরপরে তাহলে কি সাকার আর মুখস্থ করা লাগতেছে না, বাদ বাকি যা আসবে সবগুলো আমি সুন্দর করে সাকার দাগায় দিব। এবার পাতার মাধ্যমে কি দাগাবো? পাতার মাধ্যমে হচ্ছে পাথরকুচি। বুলবিল বা কক্ষমুকুলের মাধ্যমে কি? চুপড়ি আলু। এগুলো যেহেতু একটা করে থাকে, সো এগুলা মুখস্থ করতে খুব একটা বেশি কষ্ট হয় না। অর্ধবায়বীয় কাণ্ড কি? কচু জাতীয় উদ্ভিদে কি হয়? অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে। এবং আমরুল শাকে কিসের মাধ্যমে বংশবিস্তার ঘটে? স্টোলনের মাধ্যমে। এই তোমরা এত হাহা দিতেছো কেন? সমস্যা কি? এত হাহা দেওয়ার পিছনে কারণ কি? তোমার হঠাৎ এত খুশি খুশি লাগতেছে কেন? হাই হাই, দাও আমিও কয়েকটা হাহা রিপ্লে দিব নাকি? আসো, কৃত্রিম যেগুলো আছে গুটি কলম, চোখ কলম বা কুড়ি কলম, এগুলা শুধুমাত্র রিডিং দিবা,
উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র চোখ কলম বা কুড়ি কলমের উদাহরণটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বড়ই আর গোলাপ, বড়ই আর গোলাপ, এছাড়া আর ওই রকম গুরুত্বপূর্ণ নাই। এবার আসো আছে সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস জিনিসটা কি? যদি নিষেক ছাড়াই ভ্রূণে পরিণত হয়, সরি, ব্যাপারটা হচ্ছে পার্থেনোজেনেসিস কি, যদি নিষেক ছাড়াই ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হয় তখন এটাকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। ঠিক আছে, নিষেক ছাড়াই যদি ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হয় তখন সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। কয় ধরনের হয়? ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস আর হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। যদি ডিম্বাণুটা ডিপ্লয়েড হয় তখন ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, যদি ডিম্বাণুটা হ্যাপ্লয়েড হয় তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে কয়েকটা শব্দ আছে, এই শব্দ বলে আজকে লেকচার শেষ। ভাইয়া টাইম ওভার, ভাইয়া টাইম ওভার, ইয়েস টাইম ওভার। 4 মিনিট বেশি নিছে না? 4 মিনিটের জন্য আন্তরিকভাবে দুঃখিত। অ্যাপোজ পড়ি আর 1 মিনিট মনে হয় লাগবে। কি করব কি করব, কখনোই টাইম মতো শেষ করতে পারি না। ঠিক আছে, অ্যাপোস্পোরি জিনিসটা কি? আমরা কি বলছিলাম? অ্যাপোস্পোরি, অ্যাপোস্পোরি মানে কি? নামের সাথে স্পোরোফাইট আছে, এক্ষেত্রে ডিম্বাণুটা কি হবে? ডিপ্লয়েড হবে। তাহলে ডিপ্লয়েড ডিম্বাণুটি যদি ভ্রূণথলি গঠনের মাধ্যমে, ডিপ্লয়েড ডিম্বাণুটি যদি ভ্রূণথলি গঠনের মাধ্যমে আলটিমেটলি ভ্রূণে পরিণত হয় তখন সেটাকে বলি আমরা অ্যাপোস্পোরি। ঠিক আছে, তখন আমরা কি বলি? অ্যাপোস্পোরি। আর অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি কি? ডিপ্লয়েড ডিম্বাণুটি যদি ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণে পরিণত হয়, মানে ডিপ্লয়েড ডিম্বাণুটি যদি ভ্রূণথলি গঠন ছাড়াই, এই যে দেখো, ডিপ্লয়েড ডিম্বাণুটি যদি ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণে পরিণত হয় তখন এটাকে বলা হয় অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। ঠিক আছে, আর হচ্ছে অ্যাপোগ্যামি কি? অ্যাপোগ্যামি হচ্ছে ডিম্বাণুটি যদি ভ্রূণথলি, সরি, ডিম্বাণুটি সরাসরি ডিম্বাণু ছাড়া যদি অন্য কোনো হ্যাপ্লয়েড কোষ, যেমন এই যে সহকারী কোষ অথবা প্রতিপাদক কোষ, এগুলা যদি ভ্রূণে পরিণত হয় সেটাকে বলা হয় অ্যাপোগ্যামি। কাদের দেখা যায়? অ্যালিয়ামে অ্যাপোগ্যামি দেখা যায়। ঠিক আছে, আর এগুলা সবগুলা দেখো, পার্থেনোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাপোগ্যামি, কোনোটাতে কি নিষেক হয়েছে? কোনোটাতেই নিষেক ঘটে নাই। যেগুলাতে নিষেক ঘটে নাই এগুলাকে একত্রে বলা হয় অ্যাগ্যামোস্পার্মি। ওগুলো একত্রে কি বলা হয়? অ্যাগ্যামোস্পার্মি। এবং এটাতে অনুপ্রেরণা দেওয়ার জন্য যদি পরাগায়ন লাগে তখন সেটাকে বলা হয় সিউডোগামি। পরাগায়ন হবে ঠিকই কিন্তু নিষেক ঘটবে না, তার মানে কি? এটা হচ্ছে কি? সিউডো, মিথ্যা, ভুল। ঠিক আছে, পরাগায়ন হলেও নিষেক হবে না, সো এই জন্য এটাকে বলা হচ্ছে সিউডোগামি। ওকে, এই 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 ওকে, শেষ। আলহামদুলিল্লাহ। এই যে কৃত্রিম প্রজনন, কৃত্রিম প্রজননের মধ্যে, হাইব্রিডাইজেশনের মধ্যে এই যে যে ধাপগুলো আছে শুধু দাগানো, এই ধাপগুলো বললেই হবে। আর হচ্ছে আমরা তো এটা আগে জানি যে ইমাস্কুলেশন কাকে বলা হয়। এই যে পরিপক্ক হওয়ার আগে আমি যদি পুংকেশরটাকে সরিয়ে ফেলি তখন এটাকে ইমাস্কুলেশন বলা হয়। এই শেষ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনেক 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 হা হা দিয়েছেন আপনারা, অনেক 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 কষ্ট দিলাম। ঠিক আছে, এই তো মোটামুটি। তো যাওয়ার আগে একটা কথাই বলে যাব। তো তোমাদের কাছে বারবার মনে হয়েছিল যে এটাই মনে হয় তোমাদের সাথে আমার শেষ মানে শেষ কথা বলা বা শেষ ইয়া, কিন্তু বারবারই দেখা গেছে যে তোমাদের সাথে আবার দেখা হয়েছে, আবার দেখা হয়েছে। আবার দেখা হবে কিনা আল্লাহ মাহবুদ জানে, মনে হয় আবার দেখা হবে। ঠিক আছে, প্রত্যেকবারই মনে হয়েছে এটা মনে হয় শেষ দেখা, শেষ শেষ দেখা। তো তোমাদের জন্য আসলে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ইয়া থাকলো যে তোমরা যেন মেডিকেলে চান্স পাও ইনশাল্লাহ। মেডিকেল ক্যাম্পাসে যেন তোমাদেরকে আমরা দেখতে পাই, তোমাদেরকে যেন আমরা আমাদের জুনিয়র হিসেবে পাই, সেই দোয়া করি বরাবর। কারণ হচ্ছে ক্যাম্পাসে জুনিয়র আসাটা হচ্ছে একটা উৎসবের মতো ব্যাপার। ঠিক আছে, সবাই চায় যে হচ্ছে তাদের কিছু জুনিয়র থাকুক, একটা জুনিয়র ব্যাচ আসাটা আসলে উৎসবের মতোই লাগে। আসলে ক্যাম্পাসে সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ চলে। আর মেডিকেলের এই পড়াশোনার মাঝখানে যখন হচ্ছে এরকম একটা করে হচ্ছে উৎসব আসে তখন খুবই ভালো লাগে, কারণ মেডিকেলে তো মোটামুটি পড়াশোনা করতে হয় রেগুলার। তো এর মাঝখানে যখন এরকম হঠাৎ করে একটা উৎসবের কারণ হয়, বা তোমরা যেরকম একটা উৎসবের কারণ হবে ইনশাল্লাহ, সো এগুলাতে আসলে ভালো ভালো লাগে। ঠিক আছে, ভালো লাগা কাজ করে। একটা নতুন ব্যাচ আসবে একদম ফ্রেশার, এসে ভাইয়া ভাইয়া করবে, ভাইয়া এটা কি এটা কি সেটা কি, আবার বুঝাই দেবো আমরা মেডিকেল নতুন করে যে দেখো এটা এরকম, এটা এইভাবে করতে হয়, ওইটা এরকম, ওইটা এইভাবে করতে হয়, আইটেম গুলো এইভাবে পড়তে হয়, এটা এইভাবে পড়তে হয়। তারা বিভিন্ন পড়াশোনা নিয়ে আসবে যে ভাইয়া আমার হচ্ছে এটা বুঝতেছে না, বুঝাই দেন। তো এগুলো আসলে ভালো লাগে। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, যেন তোমাদেরকে আমরা মেডিকেল ইনশাল্লাহ পাবো, আশা করতেছি। এই দোয়া দিয়েই শেষ করতেছি ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, আর 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 নয়। ভাই আপনারা কেউ আছেন কিনা? ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তার আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।